সবাইকে স্বাগত জানাচ্ছি ফরেক্সের উপর নির্মিত এই শিক্ষামূলক ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিও সিরিজটি যদিও বাংলা ভাষাভাষীদের জন্য নির্মাণ করা হয়েছে, তবুও আপনারা আগে জেনে নিবেন আপনারা যেখানে অবস্থান করছেন সেখানে ফরেক্স ট্রেডিং বৈধ কিনা। এবং ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা, সুতরাং এখানে ইনভেস্ট করার আগে অবশ্যই এই রিস্কগুলো সম্পর্কে আপনাদের জানতে হবে। আজকে আমরা ভিডিওটিতে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি খুব ইন্টারেস্টিং, সেটি হলো ট্রেডিং ইন্ডিকেটর কি আসলেই কাজ করে। এই ট্রেডিং ইন্ডিকেটর নিয়ে আমাদের অনেকের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। আমরা মনে করে থাকি যে ট্রেডিং ইন্ডিকেটর আসলে মার্কেটে কাজ করে না। এই জন্য হয়তো অনেকে মনে করে থাকে যে ট্রেডিং ইন্ডিকেটর সম্পর্কে জেনে কোনো লাভ নাই। কিন্তু আপনি ট্রেডিং ইন্ডিকেটর গুলো তখনই ঠিকভাবে ইউটিলাইজ করতে পারবেন যখন আপনি জানতে পারবেন যে কোথায়, কখন, কিভাবে এই ইন্ডিকেটর গুলো আপনার কাজে আসতে পারে। সো আজকে আমি মূলত সেই ধারণা দেওয়ার এখানে চেষ্টা করব। তো ভিডিও শুরুর আগে আমি সবার কাছে একটু ক্ষমা প্রার্থী, কেননা আমার ভিডিও সিরিজটি যারা ফলো করেন দীর্ঘদিন ধরে তারা আমাকে বারবার কোশ্চেন করে আসছে যে অনেকদিন ধরে কেন ভিডিওটি আসে না বা নতুন কোনো ভিডিও আসে না। আমি সরি এই কারণে যে আমার অ্যাকচুয়ালি যে টাইমে আমি ভিডিও বানাতাম সেই টাইমটা আমাকে একটু অন্য জায়গায় ইনভেস্ট করতে হয়েছিল আমার একটা নতুন প্রজেক্টের ক্ষেত্রে। এই জন্য আমি এতদিন টাইম দিতে পারিনি। তো আলহামদুলিল্লাহ সেই প্রজেক্টটা মোটামুটি দাঁড়া হয়ে গেছে। এই জন্য এখন আমি যদি টাইম পাই তাহলে আপনাদের জন্য ভিডিওগুলো আবার বানানোর চেষ্টা করব। তো আপনারা যদি সুযোগ পান তাহলে আমার যে ইনভেস্টমেন্ট নতুন যে ফিনটেক ইন্ডিয়া প্রজেক্ট আছে সেখানে ঘুরে আসতে পারেন। এটা মূলত একটি কাতার বেস ফিনটেক ইন্ডিয়া। এটা এই জন্য আমি আপনাদের সামনে এত বেশি ডিটেলস তুলে ধরছি না, কারণ এখানে হয়তো আপনারা যারা কাতারে থাকেন না তাদের জন্য ইন্টারেস্টিং ফ্যাক্টর নাও হতে পারে, বাট আপনারা এখান থেকে একটা ধারণা পেতে পারেন যে ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে প্রফেশনাল অর্গানাইজেশন গুলা কিভাবে কাজ করে থাকে। তো এবার চলে আসি আমরা এই ভিডিওতে আমরা কি কি জিনিস নিয়ে আলোচনা করব। তো ডিসকাশনের শুরুতেই আমি বলে নিতে চাই যে পূর্ববর্তী ভিডিওগুলোতে আমি কি কি ডিসকাস করেছি, যাতে যারা আমার যে আগের ভিডিওগুলো আছে দেখেন নাই তারা এই ভিডিওগুলো দেখে আসতে পারেন, তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে যে আমি কোন পথে আগাচ্ছি। আমি এক নম্বর ভিডিওটিতে বলেছিলাম ফরেক্স ট্রেডিং কি ও কিভাবে লাভ ক্ষতি নির্ধারিত হয় এটা নিয়ে আলোচনা করেছি। লেভারেজ কি এটা নিয়ে আলোচনা করেছি। ফরেক্স অ্যানালাইসিস ও ফরেক্স চার্ট নিয়ে আলোচনা করেছি। সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ট্রেন্ড লাইন এবং সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন দিয়ে কিভাবে ট্রেড করবো সেটা নিয়ে আলোচনা করেছি। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমি আলোচনা করেছি যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে আমি মার্কেটে গল্প কি করে বুঝবো এবং হাউ আই ক্যান ট্রেড উইথ দিস ক্যান্ডেলস্টিক প্যাটার্নস। সো এক বা একাধিক ক্যান্ডেল এবং সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে মার্কেটে গতিবিধি কি করে বুঝবো এটা নিয়ে আমার লাস্ট ভিডিওটি ছিল। তো আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমরা আজকে আলোচনা করব যে ট্রেডিং ইন্ডিকেটর নিয়ে ডিটেলস আলোচনার চেষ্টা করবো, ট্রেডিং ইন্ডিকেটর কি আসলেই কাজ করে কিনা। সো এই ভিডিওটিতে আমার তুলে ধরার চেষ্টা করবো যে আমার কাছে কি ধরনের ইন্ডিকেটর রয়েছে আমাদের সাধারণত আমরা যে প্ল্যাটফর্মগুলোতে ট্রেডিং করে থাকি এবং কিভাবে সফলভাবে আমরা সেগুলোকে ব্যবহার করতে পারি এবং একটি সফল ট্রেডিং তৈরি করতে ইন্ডিকেটরের ভূমিকা কেমন সেটা নিয়ে এখানে একটু আলোচনা করার চেষ্টা করব। তো এই ভিডিওটি শুরুর আগে আমি যেটা বলতে চাই সেটা হলো আপনি যদি দেখেন ইউটিউবে সার্চ করেন বা ওপেন লিটারেচারে সার্চ করেন তাহলে দেখবেন যে ট্রেডিং ইন্ডিকেটরের উপর প্রচুর ভিডিও রয়েছে। আপনি সেই ভিডিওগুলো দেখলে দেখতে পাবেন যে প্রতিটা ইন্ডিকেটর নিয়ে আলাদা আলাদা করে ডিসকাশন করা হয়েছে এবং প্রতিটা ইন্ডিকেটর সম্পর্কে বলা হয়েছে যে কোনটা কিভাবে কাজ করে। যেমন ধরে যে মুভিং এভারেজ কি করে কাজ করে, বলিঞ্জার ব্যান্ড কি করে কাজ করে, স্ট্যাটিস্টিক আরএসআই এগুলো কি করে কাজ করে, এরপর প্রচুর ভিডিও রয়েছে। এবং এই ভিডিওগুলো আমরা যখন দেখি তখন আমরা সেটাকে ইউটিলাইজ করার চেষ্টা করি, কিন্তু ইউটিলাইজ করতে গিয়ে আমরা দেখি যে আমরা ঠিকভাবে ইউটিলাইজ করতে পারছি না বা ঠিকমতো ব্যবহার না করার কারণে আমরা মনে করে থাকি যে এই ইন্ডিকেটরগুলো হয়তো মার্কেটে কাজ করে না। এই জন্য আমাদের মনের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা তৈরি হয়। সেই ভ্রান্ত ধারণাগুলো কি? বিভিন্ন ট্রেডারদের জন্য বিভিন্ন ধরনের ভ্রান্ত ধারণা তৈরি হয়। যারা একদম নতুন ট্রেড করা শুরু করে তারা খুঁজতে থাকে যে কোন ইন্ডিকেটরটা দিয়ে সবচেয়ে ভালোভাবে ট্রেড করা যাবে এবং দেখা যায় যে তারা মনে করে যে একটা ট্রেডিং ইন্ডিকেটর যদি খুঁজে বের করা যায় তাহলেই আমি হয়তো পেয়ে যাব কি করে মার্কেটে প্রফিট করতে হয়। আসলে একটা ইন্ডিকেটর দিয়ে কখনোই আপনি মার্কেটে প্রফিট করতে পারবেন না। হয়তো আপনাকে মুভিং এভারেজ দিয়ে একটা ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন, আপনি স্টোকাস্টিক দিয়ে একটা ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন, আপনি ফিবোনাচি টুল দিয়ে একটা ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন। আপনার ট্রেডিং কৌশল বা ট্রেডিং স্ট্র্যাটেজির একটা পার্ট হতে পারে আপনার ট্রেডিং ইন্ডিকেটর, বাট একটা ট্রেডিং ইন্ডিকেটর দিয়ে আপনি কখনোই একটা সম্যক ধারণা মার্কেট থেকে পেতে পারেন না যে এই ট্রেডিং ইন্ডিকেটর যদি আমাকে সাজেস্ট করে এখন বাই করতে হবে তাহলে বাই করব, আমার ট্রেড প্রফিট হবে, এরকম কখনোই আপনি পাবেন না। সো ওই যে আমরা হলি গ্রেল খুঁজতেছি যে ট্রেডিং ইন্ডিকেটর দিয়ে বা ট্রেডিং কৌশল দিয়ে আমি মার্কেটে কন্টিনিউয়াসলি প্রফিট করতে পারবো, সেটা অ্যাকচুয়ালি সম্ভব না। সো কিছুদিন ট্রেড করার পরে যখন আপনি এই ধারণাগুলো পেতে শুরু করবেন যে আসলে ট্রেডিং ইন্ডিকেটর দিয়ে তো এরকম কোনো কাজ হচ্ছে না, যারা একটু ট্রেড শিখছে তারা মনে করে থাকে যে ট্রেডিং ইন্ডিকেটর কখনোই কাজ করে না, তখন তারা করে কি কাস্টম ইন্ডিকেটরের পেছনে ঘোরা শুরু করে বা নতুন কোন ট্রেডিং স্ট্র্যাটেজি আছে কিনা যে ট্রেডিং স্ট্র্যাটেজিতে মার্কেটে টিকে থাকা সম্ভব তারা সেটা খোঁজার চেষ্টা করতে শুরু করে।
তারপরে যেটা হয়, তারা যেখানে এই ট্রেডিং ইন্ডিকেটর গুলো খুঁজে, ট্রেডিং ইন্ডিকেটর খোঁজার জন্য তারা বিভিন্ন প্ল্যাটফর্মে যায়, বিভিন্ন ফোরামে যায়, বিভিন্ন জায়গা থেকে তারা সাবস্ক্রাইব করে ট্রেডিং ইন্ডিকেটর, কাস্টম ইন্ডিকেটর, এবং তারা নিজেরা কোডিং করার চেষ্টা করে। করার পরও দেখা গেল যে তারা মার্কেটে ওইভাবে টিকে থাকতে পারছে না। যারা অনেকদিন ধরে ট্রেড করছে কিন্তু সফল হতে পারছে না, দ্যাট মিনস তারা ওই ইন্ডিকেটর খুঁজতেছে, ট্রেডিং স্ট্র্যাটেজি চেঞ্জ করছে, এবং তারা মনে করতেছে যে ইন্ডিকেটর গুলো ল্যাগিং স্টুল, এটা ধারাবাহিকভাবে সফল হওয়া সম্ভব না। এরকম তাদের মধ্যে একটা ধারণা তৈরি হয় যারা অনেকদিন ধরে ট্রেড করে এবং তারা কন্টিনিউসলি প্রফিট করতে পারে না। সো আপনারা দেখে নিবেন, আমি এখানে সবাইকে একসাথে করার চেষ্টা করছি, অর্থাৎ যারা নতুন ট্রেডার আছে তারা এবং যারা অনেক ধরে ট্রেড করছে তারা, যে কেন তারা ট্রেডিং ইন্ডিকেটর গুলোকে ঠিকভাবে ইউটিলাইজ করতে পারছে না। কিন্তু মার্কেটের ট্রু ফ্যাক্ট হলো যে যারা ট্রেড করতে পারে তারা আসলেই জানে ট্রেডিং ইন্ডিকেটরকে কিভাবে সফলভাবে কাজে লাগানো যায়। এবং ট্রু ফ্যাক্ট হলো যে কোনো ট্রেডিং ইন্ডিকেটর দিয়ে প্রফিট করা সম্ভব। যদি প্রফিট করা সম্ভব না হতো তাহলে বড় বড় রাইটাররা তারা এক একটা ট্রেডিং ইন্ডিকেটরের উপরে একটা বিশাল বিশাল বই তৈরি করতো না, বা বিশাল বিশাল ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করতো না। অ্যাকচুয়ালি মার্কেটে যত রকমের ট্রেডিং টুলস রয়েছে, যত রকমের ট্রেডিং ইন্ডিকেটর রয়েছে, এই সবগুলা দিয়ে ট্রেডিং করা সম্ভব এবং সবগুলা ইউটিলাইজ করেই একটা সফল স্ট্র্যাটেজি বানানো সম্ভব। সেটা ডিপেন্ড করবে আপনি কি ট্রেডিং সাইকোলজি নিয়ে ট্রেড করছেন, বা কি ধরনের ট্রেডার আপনি, কখন ট্রেড করেন, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। সো এই জন্য আমি শুধুমাত্র যে একটা ট্রেডিং ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব, মুভিং এভারেজ নিয়ে বা বলিঞ্জার ব্যান্ড নিয়ে বা স্টকিস্টিক নিয়ে, আমি সেরকম ভাবে শুরু করতে চাচ্ছি না। শুরু করার আগে আপনাদেরকে বলে নিতে চাচ্ছি যে আগে আপনাকে জানতে হবে কখন কোন ইন্ডিকেটর কাজ করতে পারে, সবসময় যে করবে তা না, বাট কোন ইন্ডিকেটর কখন ভালোভাবে কাজ করতে পারে এবং এবং কেন আমি ওই ইন্ডিকেটরটা ইউজ করছি সেটা বোঝা। নট অনলি যে একটা ইন্ডিকেটর আমাকে সাজেস্ট করবে যে আমি এখন বাই করবো কিংবা সেল করবো, বরং এটা একটা কনফার্মেশন হিসেবে কাজ করবে। আমি আগেও বারবার বলে রেখেছি যে আমাদের ট্রেডিংটা হলো একটা প্রবাবিলিটির খেলা, একটা সম্ভাব্যতার খেলা। আপনি যত বেশি প্রবাবিলিটি আপনার ফেভারে রাখতে পারবেন, ততই আপনার উইনিং পসিবিলিটি বেড়ে যাবে, ততই আপনার মার্কেটে টিকে থাকা সুবিধা হবে। তো এখন আসি যে এই ট্রেডিং ইন্ডিকেটর গুলো যে রয়েছে, এই ট্রেডিং ইন্ডিকেটর গুলোর কিছু প্রকারভেদ রয়েছে। মানে সব ট্রেডিং ইন্ডিকেটর গুলো একই টাইম ফ্রেম, একই মার্কেট স্ট্র্যাটেজি, একই ইয়েতে ভালোভাবে কাজ করে না। টাইম ফ্রেম তো না, একই মার্কেট কন্ডিশনে ঠিক মতো কাজ করে না। কিছু কিছু ট্রেডিং ইন্ডিকেটর রয়েছে যেগুলো আমাদের মার্কেটের গতিবিধি বুঝতে সাহায্য করে। গতিবিধি বুঝতে কি, যেমন মার্কেট এখন ট্রেন্ডে আছে নাকি মার্কেট এখন কনসলিডেশন ট্রেন্ডে, কনসলিডেশন পিরিয়ডে আছে। সো ট্রেন্ড শনাক্ত করার ক্ষেত্রে কিছু কিছু ইন্ডিকেটর ব্যবহার করা হয়ে থাকে, এবং কিছু কিছু ইন্ডিকেটর আছে যেগুলো আমাদেরকে মার্কেট যখন কনসলিডেট মুডে থাকে, সেই কনসলিডেট মুডে কিভাবে মুভমেন্ট করবে সেটা বুঝতে সাহায্য করে থাকে। আবার কিছু কিছু ট্রেডিং ইন্ডিকেটর বা টুলস রয়েছে যেগুলো মার্কেটের সেন্টিমেন্ট বুঝতে সাহায্য করে। এই মার্কেটের সেন্টিমেন্ট বোঝাটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। লাইক আপনি যদি ফিবোনাচি টুল ইউজ করে থাকেন, তাহলে আপনি মার্কেটের সেন্টিমেন্ট বা মার্কেট ফিউচারে কিভাবে কাজ করতে পারে তার একটা ধারণা পেতে পারেন। অর্থাৎ আপনার কাছে পূর্ববর্তী প্রাইসের উপর নির্ভর করে যে ইন্ডিকেটর গুলো রয়েছে, লাইক ইন্ডিকেটর, গোল্ড ইন্ডিকেটর, যেগুলো আমরা বলে থাকি যে এগুলো হলো ল্যাগিং ইন্ডিকেটর। এই ল্যাগিং ইন্ডিকেটর গুলো কিন্তু আপনাকে সাহায্য করতে পারে। অনুরূপ ভাবে আপনাকে ফিউচার প্রেডিক্ট করতে পারে, যে মার্কেট সেন্টিমেন্ট প্রেডিক্ট করতে পারে, লাইক ফিবোনাচি টুল, এগুলো আপনাকে সাহায্য করতে পারে। এখন কোন ইন্ডিকেটর আপনার জন্য ভালো কাজ করবে সেটা ডিপেন্ড করতেছে আপনি সেই ট্রেডিং ইন্ডিকেটর নিয়ে আপনার যে ট্রেডিং কৌশলটা বানিয়েছেন, সেই ট্রেডিং কৌশলটা মার্কেটে আপনি ব্যবহার করে, রিয়েল মার্কেটে ব্যবহার করে, অথবা আপনার যে হিস্টোরিক্যাল প্রাইস হচ্ছে সেখানে আপনি ইউটিলাইজ করে দেখেন যে আপনার সেই ট্রেডিং স্ট্র্যাটেজি, যেই ট্রেডিং ইন্ডিকেটর গুলো নিয়ে বানানো হয়েছে, সেগুলো মার্কেটে ঠিক মতো কাজ করছে কিনা। তো এখন একটু জেনারেল আলোচনা করি। আমরা যদি একটা MT4 প্ল্যাটফর্ম বা কোন একটা ট্রেডিং প্ল্যাটফর্মে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে ট্রেন্ড ইন্ডিকেটর রয়েছে, কিছু কিছু অসিলেটর ইন্ডিকেটর রয়েছে। ট্রেন্ড ইন্ডিকেটর মধ্যে আমাদের অনেক বিখ্যাত বিখ্যাত ট্রেন্ড ইন্ডিকেটর রয়েছে যেগুলো দিয়ে মানুষজন ধুমসে প্রফিট করছে, বাট আমরা মনে করে থাকি যে যেগুলো দিয়ে প্রফিট করা সম্ভব না। লাইক খুবই সিম্পল, মুভিং এভারেজ আছে, আপনার প্যারাবোলিক এসএআর আছে, আপনার ইচুমুকো আছে, আপনার বলিঞ্জার ব্যান্ড আছে। এগুলো দিয়ে কিন্তু একটা যে কোনো ইন্ডিকেটর যদি আপনি একটা কনফার্মেশন টুল হিসাবে ইউজ করে থাকেন, তাহলে সেটা দিয়ে প্রফিট করা সম্ভব, যদি আপনি সেই মার্কেটটা বুঝতে পারেন এবং কখন কোনটা ইউজ করতে হবে এবং কিভাবে ইউজ করতে হবে সেটা জানতে পারেন। সেরকম ভাবে আপনার অসিলেটর ইন্ডিকেটর রয়েছে, এভারেজ ট্রু রেঞ্জ রয়েছে, ম্যাকডি রয়েছে, আরএসআই রয়েছে, স্টকিস্টিক রয়েছে। সো এগুলো হলো আপনার অসিলেটরি ইন্ডিকেটর। এখন আমি এখানে আপনাকে দেখাই যে ট্রেন্ড যে ইন্ডিকেটর রয়েছে, এই ট্রেন্ড ইন্ডিকেটর গুলো কখন কাজ করবে। যখন মার্কেট ট্রেন্ডে থাকবে। মার্কেট ট্রেন্ডে কখন থাকে, যখন আপনার মনে করেন যে এইভাবে হায়ার লো তৈরি করতে উপরের দিকে যায়, তখন আমরা সবাই জানি এটাকে আমরা বলি যে আপার ট্রেন্ডে রয়েছে মার্কেট। আবার যখন সেটা নিচের দিকে নামতে থাকে, লোয়ার হাই ক্রিয়েট করে, তখন আমরা সেটাকে বলি যে মার্কেট এখন লোয়ার ট্রেন্ডে রয়েছে। তো এই ট্রেন্ড ইন্ডিকেটর গুলো সাধারণত যখন মার্কেট ট্রেন্ডে থাকে, অর্থাৎ আপার ট্রেন্ডে থাকে অথবা লোয়ার ট্রেন্ডে থাকে, তখন ভালো কাজ করে থাকে।
অনুরূপভাবে অসিলেটরি যে ইন্ডিকেটর রয়েছে সেই অসিলেটরি ইন্ডিকেটর গুলো কখন ভালো কাজ করে, মার্কেট যখন একটা কনসলিডেশন পিরিয়ডের মধ্যে ঘুরতে থাকে, অর্থাৎ একটা রেঞ্জ মার্কেটে ঘুরতে থাকে, সেই সমস্ত জায়গায় এই অসিলেটরি মার্কেটের ইন্ডিকেটর গুলো, অসিলেটরি ইন্ডিকেটর গুলো খুব ভালো কাজ করে থাকে। সো এই ধারণাটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন মনে করবেন যে মার্কেটে ট্রেড করতে যাচ্ছেন, আপনাকে জানতে হবে মার্কেট এখন কিভাবে মুভ করছে, মার্কেট এখন স্ট্রং ট্রেন্ডে রয়েছে নাকি কম শক্তিধর ট্রেন্ডে রয়েছে, নাকি এখন কনসলিডেশন পিরিয়ড রয়েছে, নাকি স্ট্রং কনসলিডেশন পিরিয়ড রয়েছে, নাকি এখন ব্রেকআউট করার পসিবিলিটি আছে। এই জিনিসগুলো আপনি ধরতে পারলে তখন আপনি মার্কেটের সেন্টিমেন্ট ধরতে পারবেন এবং তখনই কিন্তু ইন্ডিকেটর গুলো আপনি ঠিকভাবে ইউটিলাইজ করতে পারবেন। তো এখানে আমি ইউরো ইউএসডি একটা 1 আওয়ার চার্ট, এটা একদম লেটেস্ট চার্ট, এই লেটেস্ট চার্টের উপরে আমি এখন দেখানোর চেষ্টা করছি যে আমি যখন এই চার্টটা দেখবো, প্রথমে আমাকে কি বুঝতে হবে, মার্কেট আমাকে বুঝতে হবে যে মার্কেট কিভাবে মুভ করছে। আমি যদি ফার্স্ট দিকে খেয়াল করে থাকি, তাহলে এখানে দেখতে পাবো যে কি হচ্ছে, মার্কেট এখান থেকে নিচে নেমে আসতেছে, আবার উপরে উঠছে, নিচে নেমে আসতেছে, আবার উপরে উঠছে, কিন্তু একদম নিচে নেমে আসতেছে। অর্থাৎ এখানে লোয়ার হাই ক্রিয়েট করতে করতে আমি দেখুন আগে দেখালাম যে আমার ডাউন ট্রেন্ড থাকবে, সেই ডাউন ট্রেন্ডের মতো মার্কেট নিচে নেমে আসতেছে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত আমাদের তো কোনো বুঝতে অসুবিধা নাই যে মার্কেটটা এখন ডাউন ট্রেন্ডে আছে। বাট এখানে আসার পর দেখেন, এখানে যখন আমার লোয়ার হাই ক্রিয়েট করার পরে আবার কি করলো, এখানে হায়ার হাই ক্রিয়েট করলো, তার মানে কি এই সিকোয়েন্সটা ব্রেক হয়ে গেল না, তার মানে এটা উপরের দিকে চলে আসলো। তার মানে কি আমার এই যে একটা সিকোয়েন্স অনুযায়ী চলছিল, স্ট্রং ডাউন ট্রেন্ডে ছিল, এখানে সে আমি বুঝতে পারলাম যে আমার স্ট্রং ডাউন ট্রেন্ডের মধ্যে একটু ঘাপলা হওয়া শুরু হয়েছে। অর্থাৎ এখানে মার্কেট হয়তো বা মুভ ওইভাবে নাও করতে পারে যেভাবে আগে স্ট্রংলি মুভ করছিল। তখন এখানে দেখেন একটু উপরে উঠছে, আবার নামার চেষ্টা করছে, একটু উপরে উঠছে, আবার নামার চেষ্টা করছে। এই যে একটা নিচের দিকে নেমে আসলো, আমি কিন্তু এখান থেকে দেখতে পেলাম যে সে নিচের দিকে নেমে আসছে, বাট তার আগে কিন্তু আমাকে একটা ইন্ডিকেশন দিচ্ছিল যে সে যাবে কি যাবে না, কনফিউশনে আছে। তো এখানে যখন নিচে নেমে আসলো, তখন আমি বুঝতে পারলাম যে আচ্ছা মার্কেট এখনো ডাউন ট্রেন্ডে রয়েছে, বাট তারপরে দেখেন উঠতে উঠতে সে কিন্তু এই যে স্ট্রং যে জোনটা ছিল সেটা ভেঙে উপরের দিকে উঠে গেল। যখনই উপরের দিকে উঠে গেল, তখন কি আমি বুঝতে পারলাম যে মার্কেট তার ডিরেকশন চেঞ্জ করছে, অর্থাৎ এইটুকু জায়গার মধ্যে সে একটা কনসলিডেশনের মধ্যে ছিল, অর্থাৎ সে উপরে যাবে না নিচে যাবে বুঝতে পারছিল না, একবার উপরে যাচ্ছিল, উপরে গিয়ে আবার ধাম করে নিচে চলে আসতেছিল, তারপরে আবার উপরে যাচ্ছিল। তার মানে এই জায়গাটা হলো আপনার মার্কেটে কনসলিডেশন পিরিয়ড। সো মার্কেটে এই যে মার্কেটের বিভিন্ন সেগমেন্ট, এই সেগমেন্ট গুলো আপনাকে ধরা শিখতে হবে। যখন আপনি মার্কেটে ধরাটা শিখতে পারবেন, তখন কিন্তু আপনি মার্কেট সেন্টিমেন্ট বোঝা শিখতে চান। ওই মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু আপনাকে ওই ইন্ডিকেটর গুলোকে সফলভাবে ইউজ করতে সাহায্য করবে। এখন যদি আবার এখান থেকে তাকাই, তাহলে আমি দেখতে পাবো যে স্ট্রং ভাবে উপরের দিকে উঠে গেছে। এবং কিভাবে উপরে উঠে গেছে দেখেন, উপরে যাচ্ছে, হায়ার লো ক্রিয়েট করছে, হায়ার লো ক্রিয়েট করছে, হায়ার লো ক্রিয়েট করছে, হায়ার লো ক্রিয়েট করতে করতে যাচ্ছে। এইখান থেকে এই পর্যন্ত যে আমাদের একটা আপার ট্রেন্ড দিয়েছে, এটা কিন্তু আমাদের বুঝতে কারো কোনো সমস্যা নাই। সমস্যাটা বাধে কোথায়, যখন মার্কেট আবার নিচে নেমে আসে, তখন আমরা মনে করি যে মার্কেট তো নিচে নেমে আসলো, এখন কি হবে, উপরে যাবে না নিচে যাবে। আপনাকে মার্কেটের গতিবিধি বুঝতে হবে। আপনি এখানে তাকায় দেখেন, সে নিচে নামছে, আবার উপরে উঠছে, আবার নিচে নামছে, আবার উপরে উঠছে। এই জায়গাতে এইটুকু দেখে আপনার কি মনে হচ্ছে, এটা কি এখন উপরে আপার ট্রেন্ডে আছে? আপার ট্রেন্ড শেষ হয়ে গেছে কিনা এটা আমরা বুঝতে পারছি না, বাট আপার ট্রেন্ডেও নাই এখন, কারণ সে একটা কনসলিডেশন পিরিয়ডে আছে। এখানে দেখেন আপনার লোয়ার, আপনি যে লোয়ার হাই ক্রিয়েট করার চেষ্টা করবেন, যে নিচের দিকে চলে আসতেছে, সেটাও হচ্ছে না, আবার উপরের দিকে যাবে হায়ার লো ক্রিয়েট করতে বা হাই হাই ক্রিয়েট করতে করতে, সেটাও হচ্ছে না। তো এটা তো একটা কনসলিডেশন মার্কেট, তাই না? সেই কনসলিডেশন পিরিয়ডের মধ্যে সেই অসিলেটরি ইন্ডিকেটর গুলো ভালো কাজ করবে। আবার যে সমস্ত ইন্ডিকেটর গুলো ট্রেন্ড ইন্ডিকেটর, সেই সমস্ত মার্কেট গুলো এই ট্রেন্ডে ভালো কাজ করবে। সো ট্রেন্ডে যেসব ইন্ডিকেটর কাজ করবে, সেটা হয়তো অসিলেটরিতে ভালো কাজ নাও করতে পারে, আবার অসিলেটরি যে ইন্ডিকেটর আছে সেটা কিন্তু ট্রেন্ডের ভালো নাও কাজ করতে পারে। সো আপনাকে আগে জানতে হবে যে মার্কেটে কোন ইন্ডিকেটর কখন ভালোভাবে কাজ করবে। সো এখানে দেখেন একটা প্যারাবোলিক এসএআর লাগানো আছে, অর্থাৎ ইন্ডিকেটর সেট করা আছে। এখন আমি শুধু একটা ইন্ডিকেটর দিয়ে বুঝতে পারি না যে আপনি এখন বাই করবেন না সেল করবেন। আপনার আমি আগে থেকে বলে আসছি, ট্রেডিং কৌশল লাগবে। সো আমি আপনার জন্য একটা ফর এক্সাম্পল একটা ট্রেডিং কৌশল বানাই দিচ্ছি। যে ট্রেডিং কৌশলটা হলো এরকম, যে আপনি যখন আপনার চার্টের উপরে এই প্যারাবোলিক এসএআর সেট করবেন, সেট করার পর যখন আপনি প্যারাবোলিক এসআর এর ফার্স্ট ডটটা পাবেন, মানে প্যারাবোলিক এসআর এর নরমাল যে ট্রেডিং নিয়ম, একদম ডিফল্ট আমি এখানে প্যারামিটার ইউজ করছি, আমি ডিফল্ট রুল ইউজ করতেছি। শুধু আপনাকে এইটুকু দেখানোর জন্য যে আপনি শুধু জানেন যদি কখন এটাকে ইউজ করতে হবে, কখন ইউজ করতে হবে না, তাহলে কিন্তু আপনার এই ট্রেডিং ইন্ডিকেটর ইউজ করার সার্থকতা আপনি খুঁজে পাবেন। তো এখন আমি দেখি যে মার্কেট যখন স্ট্রং ভাবে নিচের দিকে নেমে আসতেছিল, যখন ডাউন ট্রেন্ড তৈরি হচ্ছিল, তখন আমার কি হবে, আমি ওখানে সেল করার চেষ্টা করবো, নট বাই। এবং আমি কি করব, যে ট্রেড সেট করতে পারে বা ট্রেন্ড বুঝতে পারে এরকম ইন্ডিকেটর গুলো চেষ্টা করবো। সো এখানে প্যারাবোলিক এসআর মনে করেন যে একটা ট্রেন্ড ইন্ডিকেটর। সো ট্রেন্ড ইন্ডিকেটরে আমি ট্রেডিং কৌশল সেট করে নিলাম এইভাবে, যখন আমার ফার্স্ট ডটটা তৈরি হবে প্যারাবোলিক এসআর এ, তখন আমি সেখানে সেল করব, কারণ এখানে যেহেতু একটা লোয়ার ট্রেন্ডে রয়েছে। তো দেখেন এই ঠিক এই যে ক্যান্ডেলটা যখন ক্লোজ হয়েছে, তখনই কিন্তু এই ডটটা তৈরি হয়। তার মানে হলো এখান থেকে যদি আমি একটা সেল সিগন্যাল দিই, আমি জাস্ট একদম সিম্পল ভাবে টেস্টটা যে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে প্রফিট করা সম্ভব কিনা যদি আমরা ঠিকভাবে মেনে চলি। তাহলে দেখেন এখানে যে
সেল সিগন্যালটা হলো আমি কিন্তু জাস্ট এর উপরে একটা স্টপ লস দিতে পারতাম, তার মানে আমি রিস্ক নিলাম এতটুকু। এবং আমি আউটার স্ট্র্যাটেজি মানে আমি ট্রেডিং থেকে কখন বেরোবে, এক্সিট স্ট্র্যাটেজিটা কি, যখন আমার বিপরীতমুখী প্যারাবোলিক এসআরটা তৈরি হবে, প্যারাবোলিক এসআর এর যে ডটটা তৈরি হবে তার বিপরীতমুখী প্যারাবোলিক এসআর এর ডটটা তৈরি হচ্ছে ঠিক এরকম একটা জায়গায়। তার মানে হলো এই ক্যান্ডেল, এই যে লাল ক্যান্ডেল এখানে, তার মানে আমি যে এইখানে ট্রেড শুরু করেছিলাম, এখান থেকে এই পর্যন্ত কিন্তু আমি প্রফিট করেছি। আমরা যতটুকু রিস্ক নিয়েছিলাম তার চেয়ে বেশি কিন্তু আমি এখানে প্রফিট করেছি। সো মার্কেট যখন ট্রেন্ডে ছিল তখন প্যারাবোলিক এসআর কিন্তু ভালো কাজ করেছিল। আবার যখন মার্কেটে উল্টা ডট ক্রিয়েট হলো, এখানে কি আমি বাই নিব? না, এখানে আমি বাই নিব না, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি যে স্ট্রং ভাবে নিচের দিকে নেমে আসতেছে। আর আমরা জানি যে এখানে এটা ট্রেডিং ইন্ডিকেটর হিসেবে কাজ করছে, আমি আমার ট্রেন্ডের দিকে ট্রেড গুলা নিব। আবার দেখি এখানে যখন ফার্স্ট ডটটা ক্রিয়েট হলো, এখানে আমি অবশ্যই ট্রেড নিব। কেন নিব? কারণ আমার এটা একটা ডাউন ট্রেন্ড আছে মার্কেট, এবং প্যারাবোলিক এসআর আমার ডাউন ট্রেন্ডের সাথে কনফার্মেশন ক্রিয়েট করছে যে হ্যাঁ, আমার ইন্ডিকেটর এখন বলতেছে আমি এখন আবার ডাউন ট্রেন্ডে যেতে পারি। সো এখানে যদি আপনি একটা সেল সিগন্যাল নেন, তাহলে হয়তো এখানে কিছু নয়েজ পাবেন, কিন্তু আপনি যে এখানে পুরো স্টপ লস দিয়েছিলেন সেটা কিন্তু হিট করে নাই। তারপরে কি করছে, নিচে নেমে এসে চলে এসেছে, এবং এইখানে এসে আমার বিপরীতমুখী আবার আমাদের যে সিগন্যালটা ক্রিয়েট হলো, যেখানে মার্কেট আমাকে ইন্ডিকেট করলো মার্কেট থেকে বের হয়ে আসো, ট্রেন্ড হয়তো রিভার্স হতেও পারে বা ট্রেন্ড উইক হতে পারে। সো এইখানে এসে আমি বের হয়ে গেলাম, তার মানে কি আমি এখানে ঢুকেছিলাম, রিস্ক নিয়েছিলাম এতটুকু, রিওয়ার্ড পেলাম তার চেয়ে 3 গুণ বেশি। তাহলে এই যে একটা ট্রেডিং ইন্ডিকেটর, যে ট্রেডিং ইন্ডিকেটরগুলো ট্রেন্ডি মার্কেটে ভালো কাজ করে, এবং কখন কাজ করবে না, ট্রেন্ডের বিপরীতে কাজ করবে না, কারণ এটা ট্রেন্ড ইন্ডিকেটর। সো আমি যদি এতটুকু জানতাম, তাহলে কিন্তু এই যে একটা সিম্পল ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করেছিলাম প্যারাবোলিক এসআর এর উপরে, সেটাই কিন্তু আমাকে প্রফিট করতে সাহায্য করলো। আবার দেখেন, যখন মার্কেট এই যে কনসলিডেশন পিরিয়ডের মধ্যে ছিল, তখন যদি আমি বুঝতে পারি যে মার্কেট এখন কনসলিডেশন পিরিয়ডের মধ্যে আছে, তখন কিন্তু ওই ট্রেডিং ইন্ডিকেটরটা আবার ঠিক মতো কাজ করবে না। ফর এক্সাম্পল, যখন মার্কেট এখানে এসে একটু ঘাপলা করা শুরু করলো, আগে আমি বললাম যে উপরে এসে আবার উপরে হায়ার হাই তৈরি চেষ্টা করতেছে, তার মানে কি আগে যে ঠিক যে সুন্দর করে মেনে আসতেছিল নিয়ম, সেই নিয়ম ঠিক মতো মানছে না। তার মানে কি এখানে একটা কনসলিডেশন পিরিয়ড তৈরি হতে যাচ্ছে। ওই সময় যদি আপনি দেখেন যে একটা ইন্ডিকেটর নিচের দিকে ক্রিয়েট করছে, যে দেখাচ্ছে প্যারাবোলিক এসআর ডট হচ্ছে, এখানে ট্রেড নেওয়ার আগে আপনাকে একটু চিন্তা করতে হবে যে মার্কেট কিন্তু এখানে এসে একটু কনসলিডেশন জোনের মধ্যে ঘুরছিল, আবার এখানে ট্রেড নেওয়া ঠিক হবে কি হবে না। হয়তোবা সে আবার নতুন ডাউন ট্রেন্ড তৈরি করতে পারতো, আবার ডাউন ট্রেন্ড তৈরি করতে নাও পারে, লাইক এইভাবে। সো এইভাবে যখন আবার উপরের দিকে উঠে আসবে, তখন কিন্তু আমরা কনফার্মেশন পেয়ে গেলাম এই যে একটা জোন, এটা একটা কনসলিডেটেড জোন, এবং এই জোনে কিন্তু আর ওই ডাউন ট্রেন্ডের যে ট্রেডিং ইন্ডিকেটর দিয়ে ট্রেডের যে সিগন্যাল গুলো তৈরি হবে, সেগুলো ভালোভাবে কাজ করবে না। কিন্তু দেখেন, এই কনসলিডেশন পিরিয়ড ভেঙে যখন আবার উপরের দিকে যাওয়া শুরু করলো, তখন যদি আমরা আবার খেয়াল করি, তাহলে কিন্তু আবার দেখতে পাবো আমরা যে এখানে আমাদের যে বাই সিগন্যাল আমরা পাচ্ছি, কারণ এখন উপরের দিকে যাচ্ছে, এখন ডেফিনেটলি আমি সেল সিগন্যাল নিব না, কারণ আমার কি হয়েছে যে এখন মার্কেটে এরকম হায়ার লো ক্রিয়েট হচ্ছে, এই দেখেন উপরে যাচ্ছে উপরে যাচ্ছে উপরে যাচ্ছে, যখন উপরে যাচ্ছে তখন কেন আমি ডাউন ট্রেন্ডে ট্রেড নিব, অর্থাৎ সেল নিব, এখন আমি বাই নিব। তো আমি এখন বাই অপরচুনিটি খুঁজতে থাকি। সো ফর এক্সাম্পল, আমি এই জায়গাটা আবার লক্ষ্য করি যে এইখানে যখন এই প্যারাবোলিক ডটটা তৈরি হলো, এখানে কিন্তু আমার সেল নেওয়ার আমার যুক্তি খুব একটা নাই, যুক্তি নাই যদি আমি এই ট্রেডিং ইন্ডিকেটরের উপর ভিত্তি করে ট্রেড করে থাকি। অন্য ট্রেডিং ইন্ডিকেটর বা অন্য ট্রেডিং সাইকোলজি বা ফিবোনাচি ইউজ করলে হয়তো বা আপনি এখানে ট্রেডিং এর সেল সিগন্যাল পেতে পারেন, কিন্তু আমি এখন এখানে একটা সিম্পল ট্রেডিং স্ট্র্যাটেজি দেখাচ্ছি, যে একটা মার্কেটে প্যারাবোলিক এসআর দিয়ে শুধু ট্রেড করব। ওইটা দিয়ে ট্রেড করার আগে ফার্স্ট আপনাকে খুঁজে বের করতে হবে মার্কেট স্ট্রং ট্রেন্ডে আছে কিনা। এই যে মার্কেট স্ট্রং ট্রেন্ডে আছে, তার মানে আমি এখানে একটা বাই সিগন্যাল পেতে পারি। এখানে ডটটা যখন ক্রিয়েট হলো, এখানে একটা বাই সিগন্যাল ক্রিয়েট হলো, এই ডটের নিচে আমার যদি স্টপ লস থাকে, তাহলে দেখেন আমার ট্রেডটা কিন্তু আবার সাকসেসফুলি প্রফিটে ক্লোজ হলো। সো আমার এখানে বোঝানোর উদ্দেশ্য এইটা, যদি আপনি বুঝতে পারেন যে কোন ইন্ডিকেটর কোথায় লাগাতে হবে, অর্থাৎ ট্রেডিং ইন্ডিকেটর গুলো আপনার ট্রেন্ডি মার্কেটে কাজ করবে, এটা কনফার্মেশন পেতে হবে। আপনি ট্রেন্ডিং ইন্ডিকেটর দিয়ে শুধু ট্রেন্ডি মার্কেটে আপনি ট্রেড করতে পারবেন। আপনি কনসলিডেশন মার্কেটে আবার ট্রেড করতে চান, দেখেন এই যে কনসলিডেশন মার্কেটে আপনি যখন ট্রেড করতে গেলেন প্যারাবোলিক এসআর দিয়ে, আবার আপনি এখানে লস করা শুরু করলেন। সাধারণত যেটা হয়, আমরা মনে করেন আমরা প্যারাবোলিক এসআর সম্পর্কে বা কোন একটা ইন্ডিকেটর সম্পর্কে ধারণা পেলাম, ওটা আমি মার্কেটে কাজে লাগানোর চেষ্টা করলাম, দেখি যে 50% ক্ষেত্রে মার্কেটে কাজে লাগছে, 50% ক্ষেত্রে মার্কেটে কাজে লাগছে না। তখন আপনি মনে করেন কি, ও আচ্ছা, তাহলে এই ট্রেডিং ইন্ডিকেটর দিয়ে হয়তো বা সফল হওয়া সম্ভব না। কিন্তু আপনাকে জানতে হবে যে কখন এই মার্কেটে এই ইন্ডিকেটর গুলো দিয়ে ঠিক মতো কাজ করে না। যখন আপনি এটা ধরতে পারবেন যে কখন ঠিক মতো কাজ করে না, তখন কিন্তু আপনি ওই যে 50% ছিল, এই প্রবাবিলিটিটাকে চেঞ্জ করে ফেলতে পারেন। ফর এক্সাম্পল, আপনি যদি 10% ক্ষেত্রে ধরতে পারেন যে আমার ট্রেড গুলো ওইভাবে কাজ করবে না, অর্থাৎ আপনি যদি এটাকে আপনার প্রবাবিলিটিকে 60-40 করে ফেলতে পারেন, তাহলে কিন্তু ওই যে একটা স্মল মার্জিন পেলেন 10%, একটা এজ পেলেন মার্কেটে, ওই এজ দিয়ে কিন্তু মার্কেট আপনি কন্টিনিউয়াসলি প্রফিট করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি যদি ক্যাসিনো সম্পর্কে জানেন, ক্যাসিনোর এজ কিন্তু খুবই কম, তাদের এজ হলো আপনার 5% এর নিচে থাকে অনেক গেমস এর মধ্যে, তারপর কিন্তু তারা কন্টিনিউয়াসলি প্রফিট করে যাচ্ছে। আর সেখানে যদি আপনি 10% আপনার এজ তৈরি করতে পারেন, তাহলে তো আল্লাহর রহমতে প্রফিট না করার কোনো কারণ নাই।
ঠিক আছে? এখন আমি দেখি একটা এক্সাম্পল যে অসিলেটরি ইন্ডিকেটর। এই অসিলেটরি ইন্ডিকেটর গুলো তাহলে কোথায় কাজ করবে? যেখানে আমার কনসলিডেশন মার্কেট রয়েছে। সো ফর এক্সাম্পল আমি এখানে একটা সিম্পল স্টোকাস্টিক ইন্ডিকেটর দিয়ে একটা সিম্পল ট্রেডিং রুল বানালাম। আমরা সবাই জানি যে স্টোকাস্টিক দিয়ে কিভাবে ট্রেড করতে হয়। আমরা জানি যে একটা ওভারবট জোন থাকে, যেটা 80 উপরে গেলে আমরা বলে থাকি যে ওভারবট জোনে পৌঁছায় গেছে, আর নিচে যখন 20 নিচে যায় আমরা সবাই বলে থাকি যে সেটা একটা ওভারসোল্ড জোনের মধ্যে পৌঁছায় গেছে। তো ওভারবট এবং ওভারসোল্ডে গেলে যেটা হয়, যখন আমরা ওভারবটে থাকি তখন আমরা সেখানে সেল নেওয়ার চেষ্টা করি, আর যখন ওভার সোল্ডে যায় তখন সেখানে আমরা বাই নেওয়ার চেষ্টা করি। তো সিম্পল ট্রেডিং স্ট্র্যাটেজি মনে করেন আমাদের তৈরি হলো, সেটা হলো কি যখন নিচে চলে আসবে সেখান থেকে আমি বাই নিব, আর যখন উপরে চলে যাবে তখন আমি আমার বাইটা ক্লোজ করবো অথবা সেল নিব। এখন দেখেন এই যে ইন্ডিকেটরটা, এই ইন্ডিকেটরটা যখন আপনি মনে করেন স্ট্রং ডাউন ট্রেন্ডে আছে তখন কিন্তু সেল মার্কেটে কাজ করছে, তখন কিন্তু বাই মার্কেটে কাজ করছে না। আপনি যদি এই জায়গাটা লক্ষ্য করে থাকেন, আমি যদি স্টোকাস্টিক দিয়ে শুধুমাত্র বাই নেওয়ার চেষ্টা করতাম যে আমার এখানে ওভারসোল্ডের মধ্যে পৌঁছায় গেছে সুতরাং আমাকে বাই নিতেই হবে, তাহলে কিন্তু আমি এখানে একটা বাই সিগন্যাল নিতাম, কিন্তু দেখা যেত আমি ওখানে প্রফিট করতে পারছি না, বরং আমি ওখানে লস করছি। তাহলে কেন লস করলাম? কারণ মার্কেট এখন ট্রেন্ডিং মুভমেন্টে আছে। কারণ ট্রেন্ডে যখন থাকে তখন অসিলেটর মার্কেটের যে কন্ডিশন গুলো রয়েছে যে আমার ওভারসোল্ডে পৌঁছে গেলে আমাকে বাই নিতে হবে, সেটা কাজ করবে না এখানে ঠিক মতো। এই জন্য এখানে স্টোকাস্টিক ঠিক মতো কাজ করছে না। তাহলে আপনি পেয়ে গেলেন কেন স্টোকাস্টিক এখানে কাজ করছে না। তাহলে স্টোকাস্টিক কোথায় ভালো কাজ করতে পারে? এই যেমন ধরেন যে এখানে একটা কনসলিডেশন জোন রয়েছে, এই কনসলিডেশন জোন যখন আপনি কনফার্ম হলে যাচ্ছে, নিচে যাচ্ছে উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে উপরে যাচ্ছে, এরকম একটা টাইমে কিন্তু আপনি পেতে পারেন যে আচ্ছা ঠিক আছে, মার্কেট যখন কনসলিডেট করছে কোথাও যাচ্ছে না, তখন যখন ওভারসোল্ড কন্ডিশনে পৌঁছালো, এর সাথে সাথে আরো অনেক কনফার্মেশন আছে, যেমন ধরেন যে এখানে আপনার মার্কেট ডাইভারজেন্স ক্রিয়েট হতে পারে, মার্কেট আরো অনেক কিছু তৈরি হতে পারে। সো আমি জাস্ট সিম্পল ভাবে বোঝার চেষ্টা করছি। ফর এক্সাম্পল এখানে যখন আপনি একটা ইন্ডিকেটরের ইন্ডিকেশন পেলে যেটা উপরের দিকে যেতে পারে, তখন কিন্তু আপনি এই কনসলিডেশন জোনের সাথে আপনি স্টোকাস্টিকের যে ট্রেডিং স্ট্র্যাটেজিটা আছে সেটা যদি মিলান, তাহলে কিন্তু সেটা ঠিকভাবে কাজ করবে। অথবা এতটুকু যদি আপনি বুঝতে পারেন যে না, এই যে আপার ট্রেন্ডে আছে, আপার ট্রেন্ডে আমি সেল সিগন্যাল দিব না, আমি বাই সিগন্যাল দিব, তাহলে আপনি খুঁজতে থাকেন কখন আপনি বাই সিগন্যাল পান। সেই বাই সিগন্যালটা যদি আপনি এখানে পান, যেমন ধরেন যে এরকম একটা জায়গাতে, এই জায়গাতে আপনি এসে পেলেন কি স্টোকাস্টিক অর্থাৎ অসিলেটরি যে ইন্ডিকেটর আছে সেটাও আপনাকে বলতেছে যে উপরের দিকে বায়ে যেতে পারেন। এবং আপনি আগেই দেখলেন যে যখন আমি প্যারাবোলিক এসআর দিয়েছিলাম ট্রেন্ড ইন্ডিকেটর, ট্রেন্ডিং ইন্ডিকেটর আমাকে বলছিল এটা উপরের দিকে যেতে পারে। অর্থাৎ এইটা যদি কনসলিডেশন পিরিয়ডও হতো, যেমন এখানে কিন্তু আমি একটু কনফিউজড হয়ে যেতাম। আমাদের সমস্যা হয় কি, আমরা যখন পাস্ট চার্টে দেখি, যেমন এই চার্ট থেকে বোঝা কিন্তু খুব সহজ, ঠিক আছে, কিন্তু যখন আমি ফিউচার প্রেডিক্ট করতে যাই তখন আমি কনফিউশন হয়ে যাই। আপনি যদি এইটুকু মনে করেন নাই, এইটুকু যদি নাই ধরে এইটুকু চিন্তা করেন, তাহলে কিন্তু আপনি কনফিউজড হয়ে যাবেন। লাইক এখানে আমি কনফিউজ, যেটা আসলে কি কনসলিডেশন মার্কেট নাকি উপরে যাবে, সেম কিন্তু আপনার এখানে একই ধরনের কাজ হবে। হ্যাঁ, এখানে আপনার মনে হবে আচ্ছা আমি কি মার্কেট এখন কনসলিডেশন পিরিয়ডের মধ্যে ঢুকে গেল। ফর এক্সাম্পল আপনি মনে করেন যে এর পরে আর কোনো চার্ট নাই, তাহলে হবে কি আপনি কিন্তু কনফিউজ যে মার্কেট এখানে এখন কি। তো আপনি ধরে নেন দুটো জিনিস হতে পারে এখানে, এক হতে পারে যে এখানে আপনার ট্রেন্ডি মার্কেট আছে অর্থাৎ আবার উপরের দিকে উঠে যাবে, অথবা কি হতে পারে এটা একটা স্টক একটা অসিলেটরি বিহেভিয়ার মধ্যে ঢুকলো বা একটা মার্কেট কনসলিডেশন পিরিয়ডের মধ্যে ঢুকলো। তো মার্কেট কনসলিডেশন পিরিয়ডের মধ্যে যখন ঢুকবে তখন আমি কি কনসলিডেশন যে ইন্ডিকেটর গুলো রয়েছে অর্থাৎ অসিলারি যে ইন্ডিকেটর গুলো আছে সেখানে একটা কনফার্মেশন যদি পাই, তার সাথে সাথে আমি যদি প্যারাবোলিক এসআর যেমন আগেরবার আমি পেয়েছিলাম এই জায়গাটাতে প্যারাবোলিক এসআর এর কনফার্মেশন পাই, অর্থাৎ এখান থেকে বুঝতে পারতেছি যে আমরা এখন একটা বাই ট্রেড নেওয়ার সম্ভাবনা আছে। আমাকে ট্রেন্ডিং ইন্ডিকেটর ট্রেন্ডি দিক থেকে বলতেছিল বাই ইন্ডিকেটর হওয়ার পসিবিলিটি আছে। আবার এখান থেকে আমার অসিলেটরি ইন্ডিকেটরও বলতেছে যে যদি কনসলিডেটেড মার্কেটও হয় তারপরে এখান থেকে একটা বাই পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে কি হলো, আপনি দুটো কনফার্মেশন পেলেন, একটা ট্রেডিং থেকে মানে ট্রেন্ডিং ইন্ডিকেটর থেকে, আরেকটা কি অসিলেটরি ইন্ডিকেটর থেকে। তাহলে আপনি দুটো ইন্ডিকেটর থেকে যখন কনফার্মেশন পেলেন যে এখানে বাই নেওয়া যায়, তাহলে আপনি কেন বাই নিবেন না? কারণ আপনার এখানে প্রবাবিলিটিটা আপনার দিকে চলে আসলো। আগে ছিল 50-50, এখন হয়তো 60-40 হয়ে গেল, কারণ আপনি দুটো ইন্ডিকেটর থেকে এখানে সাহায্য পেলেন যে এটা উপরে দিকে গেলেও যেতে পারে, যাবে যে তা না, নাও গেলে লস হলো, কিন্তু গেলে যেটা হবে আপনি কনফার্মেশনের সাথে গেলেন বলে আপনার প্রবাবিলিটিটা বেড়ে গেল। এইভাবে আপনাকে বুঝতে হবে যে আপনি কখন ওই ট্রেন্ডিং মার্কেটে কনফার্মেশনটা ইউজ করবেন, কখন আপনি অসিলিটি মার্কেটে কনফার্মেশনটা ইউজ করবেন। এইটুকু যখন ধরা শিখবেন এবং এটাকে প্র্যাকটিস করতে হবে। কি করে প্র্যাকটিস করতে হবে? লাইভ চ্যাটে গিয়ে প্র্যাকটিস করতে হবে। লাইভ চ্যাটে গিয়ে যখন আপনি এই জিনিসগুলোকে ধরা শিখতে পারবেন, ফর এক্সাম্পল আমি আপনাকে লাইভ চ্যাটে গিয়ে দেখানোর চেষ্টা করি, যেমন যেহেতু এটা আমাদের ইয়ে চার্ট, সেজন্য হয়তো আমাদের মনে হতে পারে যে না ঠিক মতো হয়তো আমি ইয়ে করছি না। ফর এক্সাম্পল এই যে এটা লাইভ চার্ট, এখান থেকে আমি এটা নিচ্ছি, এই যে এইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এটা হলো আপনার ইউরো ইউএসডি এখন যে চার্টটা চলছে সেই চার্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। একটু নিচে নেমে আসছে কারণ ভিডিওটা তৈরি করতে করতে নিচে নেমে আসছে। বাট ফর এক্সাম্পল এই যে নিচে নেমে আসতেছে, নিচে নেমে আসতেছে, নিচে নেমে আসতেছে, এখন দেখেন আমি যদি মার্কেটের লাস্ট মুহূর্তে দেখি এটা কিন্তু আমার নিচে নেমে আসতেছে। তার মানে কি এই কনসলিডেশন যে জোনটা ছিল সেটা ভেঙে নিচের দিকে চলে আসছে। আমি যদি এখানে একটা কনসলিডেশন জোন ধরি, যে মনে করেন যে এর মধ্যে মার্কেটটা ঘোরাফেরা করছিল, এখন এই মার্কেট থেকে কিন্তু সে ব্রেক করে নিচের দিকে চলে আসছে।
আসছে, তার মানে হলো কি এখানে আপনি একটা ওই যে আপার ট্রেন্ডটা চলে, আপার ট্রেন্ডটা শেষ হয়ে গেছে। এখন আপনি এখানে কি দেখবেন যে নিচের দিকে যাচ্ছে, তার মানে আপনি এখানে নিচের দিকে ট্রেন্ড ইন্ডিকেটর যেগুলো দিয়ে যাওয়ার জন্য খুঁজে বের করার চেষ্টা করবেন যে আসলে ওই মার্কেটে ওই ট্রেন্ডিং ইন্ডিকেটর কাজ করবে কি করবে না। এখন দেখেন, আমি যখন ফার্স্টে এই জায়গাটা দেখছি, এইখান কিন্তু আমি শিওর যেটা এখন নিচের দিকে যাচ্ছে, তা আমি এখানে সেল খোঁজার চেষ্টা করব। সেল খুঁজে সেখানে দেখার চেষ্টা করব ওই সেলটা কত দূর পর্যন্ত যেতে পারে। তাহলে ফিউচার প্রেডিক্ট করার জন্য আপনার এরকম কিছু টুল আছে, যেমন ফিবোনাচি টুল। আপনি বলেন যে মার্কেট সেন্টিমেন্ট বোঝা যায়, আচ্ছা আমি আপনাকে এখানে দেখাই। যদি আমি এখানে ফিবোনাচি টুল ইউজ করতাম, যদি আমার আজকে ফিবোনাচি টুল দেখানোর ইচ্ছা ছিল না, আজকে আমি চেষ্টা করছিলাম যে কি করে ট্রেন্ডিং ইন্ডিকেটর, মসিলিটি ইন্ডিকেটর ইউজ করা যায়। তারপর আমি এখানে একটা হালকা ধারণা দিচ্ছি যে আসলে আমরা ফর এক্সাম্পল আমি মনে করি যে আমি জানি না, ঠিক আছে, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি। আমি ধরে নেন যে আমরা জানি না, হ্যাঁ, এখান থেকে মার্কেট উপরে যাচ্ছে উপরে যাচ্ছে উপরে যাচ্ছে, ফর এক্সাম্পল আমি প্রেডিক্ট করতে পারছি না, হ্যাঁ। ও আচ্ছা, তার আগে আমি যেটা বলি, এখানে যে ফিবোনাচি টুলটা আছে, ফিবোনাচি টুল নিয়ে আমি একটা ভিডিও বানাবো, এই জন্য আমি এখানে একটা আলোচনা করতে চাচ্ছিলাম। তারপর আমি জাস্ট ছোট করে আপনাদেরকে বলি, ফিবোনাচিটা হলো যে এরকম একটা টুল যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের ট্রেডিং লেভেল রয়েছে। যারা ফিবোনাচি জানেন তাদের জন্য সুবিধা হবে, আমি জাস্ট তাদের জন্য একটু বোঝানোর চেষ্টা করছি, বেশিক্ষণ টাইম নিব না। সো এই যে লেভেলগুলো আছে, এই লেভেলগুলো কিন্তু এক্সিলেন্ট একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, যে ওখানে পর্যন্ত মার্কেট যেতে পারে, ওখানে বাধা খেয়ে নিচে আসতে পারে। সো আমাদের কিছু কিছু লেভেল থাকে, যেমন 23.6, 38.2, 50, 61.8%। সো এইখানে এসে ট্রেডিং গুলা বাধা পেয়ে আবার নিচের দিকে যেতে পারে, যদি আপনার ফিবোনাচি সম্পর্কে ধারণা থাকে, তারপরে এই ধারণাটা আছে। সো আমি জাস্ট ফিবোনাচি দিয়ে দেখাচ্ছি যে আপনি কিন্তু এই ফিবোনাচি দিয়ে আপনি মার্কেটে ফিউচারটা প্রেডিক্ট করতে পারেন। কি করে প্রেডিক্ট করতে পারেন বা মার্কেট সেন্টিমেন্টটা বুঝতে পারেন? আমরা জানি যে ফিবোনাচি টুল যখন আমরা ইউজ করব, আমি ডিটেইলসে পরে আলোচনা করব। ফিবোনাচি টুল ইউজ করার সিস্টেমটা হলো যে আপনি যখন ফিবোনাচিটা নিবেন, আপনি দেখবেন যে মার্কেটের লো পয়েন্ট কোনটা। যেমন এটা আপার ট্রেন্ডে রয়েছে, এটা যেহেতু এখন আপার ট্রেন্ডে রয়েছে, আপার ট্রেন্ডে থাকলে যেটা করতে হবে যে আপনার লোয়েস্ট পয়েন্ট থেকে হাইয়েস্ট পয়েন্টে এরকম একটা ফিবোনাচি আঁকতে হবে। ওকে, আমি যে ধরে নিলাম যে আপনার ফিবোনাচি টুল ইউজ করতে পারে। তো এখন দেখেন, আমি কিন্তু এখান থেকে মার্কেট থেকে এক্সিলেন্ট জোন পেয়ে গেলাম। আমি যদি এখানে জোন চাই, তার মানে এখানে আমার মার্কেটে একটা বাধা পেতে পারে। আবার যদি আমি এখানে একটা লাইন টানি, তাহলে এখানে একটা মার্কেটে বাধা পেতে পারে। তো আমি দেখেন, আমি কিন্তু ডান পাশে প্রাইস দেখতে পাচ্ছি না, এখানে ডান পাশে প্রাইস দেখতে পাচ্ছি না। তারপরে কিন্তু আমি ধরে নিচ্ছি যে ইন ফিউচারে এখানে এখানে বাধা পেতে পারে, ঠিক আছে। এই বাধার জোনগুলো আমি এখানে তৈরি করে ফেলছি। তাহলে এখন আমি দেখি, যদি আমার মনে করেন আমি লাইভ চ্যাটে আছি, আগাচ্ছে আগাচ্ছে আগাচ্ছে, দেখেন কি সুন্দরভাবে 23.6 টাচ করে উপরের দিকে উঠে গেল। আমি কিন্তু জানতাম না যে 23.6 এ কাজ করবে কিনা। এখন মনে করেন যেহেতু এটা উপরের দিকে যাচ্ছে, এটা একটা কি আপনার স্ট্রং আপার ট্রেন্ডে আছে, আর আপনি অপরচুনিটি খুঁজতেছেন যে কোথা থেকে আমি ট্রেডটা নিব। তাহলে এটা একটা সুন্দর জোন হতে পারে না, এটা সুন্দর রিট্রেস পয়েন্ট হতে পারে, যেখানে আপনি একটা বাই সিগন্যাল নিতে পারেন। ওকে, সো আমি আবার দেখি যে ট্রেড কই যাচ্ছে, ট্রেন্ড কই যাচ্ছে। এখানে আমার হাই হাই ক্রিয়েট হয় না, তার মানে আমার এখনো ফিবোনাচি টুলটা ভ্যালিড আছে। সো ভ্যালিড যখন থাকছে, তখন আমি দেখছি নিচের দিকে নেমে আসতেছে। ও মা দেখো, দেখেন কি সুন্দরভাবে এখানে এসে এইচ 61.8 এখানে এমন জোরে বাধা পেয়েছে যে সে আর নিচের দিকে স্ট্রং ডাউন ট্রেন্ডে ছিল। আমি কিন্তু যদি মনে করেন এখান থেকে সেলে থাকতাম, এই স্ট্রং ডাউন ট্রেন্ডে এখানে এসে যখন আমি দেখলাম যে বাধা পাচ্ছে, তখন কিন্তু বেরিয়ে আসতাম মার্কেট থেকে। কেন বেরিয়ে আসতাম? কারণ আমি দেখতে পাচ্ছি যে এরকম একটা জোনে যেখানে সে বাধা হওয়ার পসিবিলিটি আছে। তারপরে আবার দেখেন যে লেফটের দিকে যদি আমি তাকাই, তাহলে এখানে আবার আমার জায়গা আছে যেখানে বাধা পেয়ে উপরের দিকে উঠে যাওয়ার পসিবিলিটি ছিল, ঠিক আছে। সো দেখেন মার্কেট যখন নিচে নেমে আসতেছে, আচ্ছা এখানে আমি মনে করেন যে আমি আবার আগের মতো চলে আসি, হ্যাঁ, চারটাকে আবার ফ্রেশ করে নিই। আমি জানি না যে সামনে কি হতে যাচ্ছে, ঠিক আছে, আমি কিন্তু জানি না সামনে কি হতে যাচ্ছে। যখন নিচের দিকে নামছে, নিচের দিকে নামলে যেটা করতে হবে, আবার সেই ফিবোনাচি টুলটা নিতে হবে। আমাদের টপ পয়েন্ট কোনটা, টপ পয়েন্ট মনে করেন আমরা এটাকে ধরলাম। আমাদের বটম পয়েন্ট কোনটা, আমাদের বটম পয়েন্ট মনে করেন এইটা। কারণ আমি জানি না যে এরপরে আর বটম ক্রিয়েট হচ্ছে কিনা। বটম ক্রিয়েট হলে আমি সাথে সাথে ওটাকে মডিফাই করবো। সো যখন এরকম তৈরি হচ্ছে, তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে বটমটা ঠিক মতো ক্যাচ করি, এখানে বটমটা, হ্যাঁ। তারা আবার দেখেন উপরের দিকে উঠে যাচ্ছে, উপরের দিকে উঠে যাচ্ছে, উপরের দিকে উঠে যাচ্ছে, এবং দেখেন ওই উপরের দিকে ঠিক যাওয়ার সময় ওই 38.2 তে একবার বাধা পেয়ে নিচের দিকে নেমে আসলো। 50 তে এসে একটু ঘুরঘুর করার চেষ্টা করছে, বাট স্ট্রং ট্রেন্ড ছিল বলে এটা উপরের দিকে উঠে গেছে, এবং 78.6 এ এসে কিন্তু বাধা পেয়ে আবার নিচের দিকে আসছিল, এসে আবার উপরের দিকে উঠে গেছে। তার মানে কি ওই যে জোনগুলা, সেই জোনগুলো আবার কিন্তু আপনার ঠিক একটা জায়গা যেখানে এসে প্রাইসটা বাধা পেতে পারে ওই হিসেবে কাজ করছিল। ফর এক্সাম্পল আবার ধরে নিই আমরা যে যেহেতু এখন এটা উপরের দিকে যাচ্ছে, আবার আপার ট্রেন্ড হচ্ছে, তাহলে আমার কাজ কি হবে? আবার সেই ফিবোনাচি টুলটা আনা, সেই লোয়েস্ট পয়েন্টে ক্লিক করা এবং আপার পয়েন্টে ক্লিক করা, এবং দেখা যে কি করে মার্কেট এখন যায়। এখন মনে করেন এই যে আপার ট্রেন্ড আছে, আপার ট্রেন্ডে যখন আছে, তখন সে কি হচ্ছে, সে আমি যাচ্ছি যেটা বাই সিগন্যাল খুঁজে বের করতে। তাহলে বাই সিগন্যাল আমি কখন খুঁজে পাবো? দুই ভাবে হতে পারি। এক হলো যে যদি আমি একটা ল্যাগিং ইন্ডিকেটর, লাইক আমি যদি ট্রেন্ডিং ইন্ডিকেটর ইউজ করে থাকি, বলিঞ্জার ব্যান্ড ইউজ করে থাকি, মুভিং এভারেজ ইউজ করে থাকি, বা প্যারাবোলিক এসআই ইউজ করে থাকি, তাহলে দেখতে পাবো যে যখন এটা
নিচের দিকে আসবে, এখন নিচের দিকে আসে নাই, তার মানে উপরের দিকে গেছে, মানে যখন রিচেস হবে তখন আমি বাই নেওয়ার চেষ্টা করবো, কারণ যখন মার্কেট চলে যাচ্ছে, অনেক দূর মার্কেটে চলে গেল, তখন সিলটা মার্কেট আপনাকে দেখাবে যে ওভারবট কন্ডিশন আছে, ওভারবট কন্ডিশনে আপনি কখনো বাই করতে চান না, আপনি চান সেল করতে, ওটা যখন আবার ওভারসোল্ড কন্ডিশন আসবে তখন আপনি সেল বাই নেওয়ার চেষ্টা করবেন। তো ফর এক্সাম্পল আমি এখানে দেখার চেষ্টা করি কি হচ্ছে, দেখেন আমি যখন টপে দেখে এই ফিবোনাচিটা আঁকলাম, আবার মনে করেন আমি ডান পাশে জানি না, ঠিক আছে, ডান পাশে যখন জানি না আমি, তখন কি করবো, আমি এখানে একটা লাইন টানবো, আবার কি করবো, আমি এখানে একটা লাইন টানবো, যেটা আমার সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে, যেহেতু এখন নিচের দিকে নামবে, সেগুলো আমার এখন এখানে আপনার ফ্লোর হিসাবে কাজ করবে, অর্থাৎ সাপোর্ট হিসাবে কাজ করবে। আমি এই পয়েন্ট গুলো টেনে নিলাম, ঠিক আছে, আমার বোঝার জন্য। তাহলে কি হচ্ছে দেখেন, মার্কেট যাচ্ছে, এখানে বাধা পেল, আমি জানি যে 23.6 এ বাধা পাওয়ার পসিবিলিটি আছে, কারণ এটা ফিবোনাচি জোন, ওখানে বাধা পেয়ে কিন্তু উপরের দিকে যেতে পারছে না। এখন দেখেন আরেকটা মজার জিনিস, উপরের দিকে না গিয়ে সে কি করছে, এখানে কনসলিডেট করছে, তার মানে আমি এখান থেকে যে বাইটা নিলাম, এখানে দেখেন একটা সুন্দর ক্যান্ডেলস্টিক প্যাটার্নও পেয়েছিলাম, যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাকে বলছে যে মার্কেট রিটেস্ট করার সময় এখান থেকে একটা বাই সিগন্যাল দিচ্ছে, বাট মার্কেট কিন্তু সেই স্ট্রং মোমেন্টামটা পায় না। সেই স্ট্রং মোমেন্টটা যেহেতু পায় না, তার মানে কি এখানে বাই সিগন্যালটা অত স্ট্রং ভাবে কাজ করছে না, এখানে মার্কেট ট্র্যাপ করার চেষ্টা করছে, মার্কেট সেন্টিমেন্ট এখানে আপনাকে বুঝতে হবে, টেকনিক্যাল অ্যানালিসিস আছে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস আছে, তার সাথে মার্কেটের সেন্টিমেন্টটা বুঝতে হয়। এই সেন্টিমেন্টটা যখন আমি বুঝলাম, আমি যদি এখানে থাকতাম তাহলে আমি বুঝতে পারতাম যে মার্কেটটা এখন আমার সাথে খেলা করছে। খেলা করছে কি, সে আমাকে বলতে চাচ্ছে যে আমি উপরে যেতে চাই, উপরে যেতে চাই, সামনে সে উপরে যাবে না, সে করছে কি, সবাইকে ট্র্যাপ করছে, যাতে সবাই এখানে বাই নেয়। যেমন আপনি যখন ট্রেন্ডিং ইন্ডিকেটরে বাই পাবেন, অসিলেটর ইন্ডিকেটরে বাই পাবেন, ফিবোনাচিতে বাই পাবেন, সবাই বাই পাচ্ছে। প্রশ্ন হলো সবাই বাই পাচ্ছে, তারপর কেন সবাই বাই বসানোর পরে লস খাচ্ছে? কারণ এখানে একটা মার্কেটের সেন্টিমেন্টাল খেলা রয়েছে, হ্যাঁ। সো দেখেন, আমি কিন্তু আপনাকে যদি আপনাকে বলি যে আমি কেন এখানে বুঝতে পারছিলাম যে নিচের দিকে যাবে, নিচের দিকে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে, ইভেন আমি এটা বোঝানোর জন্য আবার আপনাকে অন্য চার্টে যেতে হবে, আচ্ছা ওটা আমি না যাই। আমি দেখেন, আমি যখন ধরে নিলাম যেটা সেল যেতে পারে, তখন যদি আমি সেল নিতাম তাহলে আমার টেক প্রফিট জোন গুলো কোথায় কোথায় হতে পারতো, হ্যাঁ। সো দেখেন যে এখানে একটা বাধা পেতে পারে, অথবা এখানে বাধা পেতে পারে, অথবা এখানে বাধা পেতে পারে। ফর এক্সাম্পল আপনি এটা সেল নিলেন, কারণ এটা একটা কনসোলিডেশন মার্কেট, এটা ব্রেক হলো এবং আপনি এখানে সেল নিলেন। আচ্ছা, আমি আপনাদেরকে আমার লাইভ অ্যাকাউন্ট থেকে দেখাই, তাহলে সুবিধা হবে যে আমি চেটে কেন সেল নিয়েছিলাম এবং সেল নেওয়ার কারণে কেন আমি ওটা বলছি। ওকে, সো আমি এখানে একটা সেল সিগন্যাল নিয়েছি, হ্যাঁ। এই সেল সিগন্যালটা নেওয়ার কারণ হলো এই কনসলিডেশন ব্রেক করে নিচের দিকে যাচ্ছে, এবং আমি দেখতে পাচ্ছি যে মার্কেটটা উপরে ছিল, সেটা কনসলিডেশন ব্রেক করে নিচের দিকে আসতেছে, তার মানে আমার নিচের দিকে যাওয়ার পসিবিলিটি আছে। সো এই সেল সিগন্যাল আমি যখন নিয়েছি, এখন আমাকে তো টেক প্রফিটটা সিলেক্ট করতে হবে, তাই না? তো টেক প্রফিট সিলেক্ট করার ক্ষেত্রে আমি কি করতে পারি, আবার সে একই জিনিস, আমি এখান থেকে কি করতে পারি, একদম লোয়েস্ট যে পয়েন্ট আছে সেই লো পয়েন্ট থেকে হাইয়েস্ট পয়েন্টে কি করতে পারি, একটা ফিবোনাচি আঁকতে পারি। তো ফিবোনাচি যখন আঁকলাম, তখন কিন্তু আমি জানি কোথায় কোথায় বাধা পেতে পারে। একই 50-তে বাধা পেতে পারে, অর্থাৎ আমি 50-তে আসলে হয়তো আমি কিছু পোর্শন প্রফিট নিয়ে এটাকে ব্রেক ইভেন নিয়ে আসার চেষ্টা করব, অথবা কি হতে পারে 61.8-এ বাধা পেতে পারে, হ্যাঁ। আপনাদেরকে এটা বলে রাখছি, আপনারা তো এখন লাইভ দেখতে পাবেন, হ্যাঁ। লাইভ দেখার পর আপনারা দেখবেন যে এটা আসলে কাজ করছে কিনা, কারণ মার্কেটে যখন আমরা হিস্টোরিক্যাল প্রাইস দেখে ট্রেডিং টুল ইউজ করি, তখন আমাদের মনে হয় যে আচ্ছা এটা তো খুব সহজ, বাট ফিউচার প্রেডিক্ট করতে পারাটাই হলো আপনার জন্য ট্রেডিং ইন্ডিকেটর ইউজ করার সার্থকতা, হ্যাঁ। সো আমি এখানে কেন এখানে দিয়েছি, কারণ আমি ধরে নিচ্ছি যেটা নিচের দিকে আসবে, এই জন্য আমি এই একদম এক্সাক্ট পয়েন্টে হয়তো আমি টেক প্রফিট দেই না, একটু উপর বা নিচে দিই, কারণ ওখানে এসে মার্কেট একটু ম্যানিপুলেট করার চেষ্টা করা হয়, এগুলো অ্যাডভান্স জিনিসপত্র, এগুলো আমি ডেফিনেটলি আপনাদেরকে পরবর্তীতে বোঝানোর চেষ্টা করব। তো আপনারা প্রশ্ন করতে পারেন কেন আমি এত কনফিডেন্সলি নিচের দিকে যাওয়ার জন্য। আমি জানি যে আমরা যখন বিভিন্ন টাইম ফ্রেম ইউজ করি, যদি উপরের দিকে টাইম ফ্রেম ইউজ করি আমরা, ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, H4 টাইম ফ্রেমে যাই, H4 টাইম ফ্রেমে গিয়ে, আচ্ছা ডেইলি টাইম ফ্রেমে যাই, ডেইলি টাইম ফ্রেমে দেখেন মার্কেট কিন্তু খুব সুন্দর কনসলিডেট করতেছে, এটা কি স্ট্রং কোনো ডাউন বা আপ ট্রেন্ডে আছে? কোনো স্ট্রং ডাউন ট্রেন্ডে নাই, কিন্তু একটা আপ ট্রেন্ড তৈরি হওয়ার চেষ্টা করছে। সেই চেষ্টা করতে গিয়ে এই বাধাটা এখানে খাচ্ছে, বাধা খাচ্ছে কারণ কারণ এখানে একটা কনসলিডেশন মার্কেটের মধ্যে ঘোরাই, দেখেন এখানে দুটো লাইন টানা আছে, আমি এখানে আমার সুবিধার জন্য টেনে রেখেছি, যে যতক্ষণ এই মধ্যে ঘোরাফেরা করবে ততক্ষণ আমি করব কি, যে টপে গেলে সেল করব, নিচে গেলে বাই করব, এবং কতক্ষণ পর্যন্ত নিচে যাওয়ার চান্স আছে, যতক্ষণ পর্যন্ত আমার এটা না ভেঙে চলে যাচ্ছে। ওকে, সো আমি এই পর্যন্ত কেন টার্গেট করছি, এই পর্যন্ত এই কারণে টার্গেট করছি, দেখেন এখানে কিন্তু একটা আপার ট্রেন্ড তৈরি হচ্ছে। সো এটা হয়তো যেটা হতে পারে, এই পর্যন্ত এসে আবার উপরের দিকে এসে আবার নিচের দিকে এসে অপর উপর দিকে ব্রেক করতে পারে। তো যেহেতু আমার এখন উপরের দিকে যাওয়ার বাধাটা বেশি, কারণ উপরের দিকে কনসলিডেশন এত জোন রয়েছে, এবং নিচের দিকে যাওয়ার সম্ভাবনা মানে বাধা পাওয়ার সম্ভাবনা বেশি, নিচের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি, আমি কেন এখানে সেল ট্রেড দিব না। এবং যদি এটা নিচের দিকে নেমে আসে, তাহলে দেখেন এই যে এই লাস্ট বাধাটা, এই লাস্ট বাধা পর্যন্ত এক নাম্বার এটা হতে পারে। দুই নাম্বার হলো আমি যে আমি কনফার্মেশন দেখাচ্ছি আপনাকে, মনে করেন ফর এক্সাম্পল ডে চার্টেই যদি আমি এখান থেকে একটা ফিবোনাচি আঁকতাম, তাহলে দেখেন যে আমার এখানে এই 61.8, অর্থাৎ এই 61.8 পর্যন্ত কিন্তু এটা আসতে পারে। যখন 61.8 পর্যন্ত উপরে থাকে, তখন আমরা ধরে নিতে পারি যে
সে মার্কেট রিট্রেসমেন্ট হিসেবে ভালোভাবে কাজ করছে। সো এটা যদি সেল সিগন্যাল হয়, সেল সিগন্যালে আমি কখন প্রফিট নিব, এই প্রফিটটা কিন্তু আমি এই ফিবোনাচি দিয়ে কয়েকটা কনফার্মেশনের মাধ্যমে পেতে পারি। হ্যাঁ, আবার মনে করেন যে আমি তো এখন এতক্ষণ রিট্রেসমেন্ট দিয়ে করছিলাম, আমি রিট্রেসমেন্ট না দিয়ে করা হলে এক্সটেনশন দিয়েও কিন্তু একটা মার্কেট প্রেডিক্ট করা যায় কতদূর পর্যন্ত যায়। হ্যাঁ, এখানে আমার এক্সপেনশন টুলও রয়েছে, আমি এটাকে এটা ফিবোনাচি দিয়ে দেখাই। আমি ফিবোনাচি নিয়ে একটা আলাদা বানানোর চেষ্টা করব। সো আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য, ফর এক্সাম্পল, যে আমি এখানে একটা মানে আমি যেভাবে করি আর কি ট্রেড, আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি, লাইভে দেখাচ্ছি আমার ট্রেডিং দিয়ে, যাতে আপনাদের বুঝতে সুবিধা যে আমি যে কথাগুলো বলছি এগুলো আন্দাজে বলছি না, এগুলো আমি নিজের রিয়েল মার্কেটে খাটাই। দেখেন আমার ঠিক করা আছে যে আমি 161.8 বা 261.8 এ আমি কি করবো, প্রফিট নেওয়ার চেষ্টা করবো। দেখেন এই জোনটা 161.8, কিন্তু আমি যদি এখান থেকে এখানে ফিবোনাচি আঁকি, ওই যে আমি একটু আগে দেখালাম যে আমি ফার্স্ট প্রফিট জোনটা হতে পারে, সে ফার্স্ট প্রফিট জোনের সাথে এই 161.8 কিন্তু মিলিয়ে গেল। তো যখন মিলে গেল, ফর এক্সাম্পল আমি আবার দেখে আপনাকে এই নিচ থেকে যখন আমি, এটা আপনাকে অ্যানালিসিস করতে হবে, ট্রেডিং অ্যানালিসিস গুলা শেখাটাই হলো আপনার জন্য ইম্পর্টেন্ট। দেখেন এই যে জোনটা, এই যে জোনের মধ্যে কিন্তু আপনি এখন একটা কি করতে পারেন, আপনার যদি আমি জোনের ইয়েটা নিয়ে আসি, ফর এক্সাম্পল এখানে যে জোনটা তৈরি হচ্ছে, এই জোনের মধ্যেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে মার্কেটটা যখন এখানে আসবে একটু বাধা পাবে। কেন বাধা পাবে? কারণ এখানে আপনি দুটা স্ট্রং জোন রয়েছে, 161.8 টার্গেট এক্সটেনশন থেকে এবং 50% রিট্রেসমেন্ট অফ ফিবোনাচি, যেটা আপনি লোয়ার পয়েন্ট থেকে হায়ার পয়েন্টে আঁকলেন। তাহলে এখানে এসে আমি কি করবো, আমার ট্রেডিং এর অর্ধেক পোর্শন অর্থাৎ যদি আমার 1 লট যদি আমার সেল হয়ে থাকে, তাহলে আমি 0.5 বন্ধ করে দিলাম। 0.5 বন্ধ করে দিয়ে আমি কি করবো, এখানে আমি তখন আমার ব্রেক ইভেনে নিয়ে আসবো। ব্রেক ইভেনে নিয়ে এসে আমি ওয়েট করবো, যদি সেটা ব্রেক করে নিচে দিক, যদি আমি এখানে রিভার্সাল সিগন্যাল পাই, রিভার্সাল সিগন্যাল মিনস আমি এখানে ডবল বটম পাই, বা আমি এখানে যদি ডাইভারজেন্স পাই, তখন কি করবো, পুরো পজিশনটা বের করে ফেলবো। কারণ আমি তখন দেখতে পাচ্ছি যে না, এটা কনসোলিডেট করে 50 টাচ করে উপরের দিকে যাওয়ার পসিবিলিটি রয়েছে। আর যদি দেখেন না, এখানে মার্কেট আমাকে ট্র্যাপ তৈরি করার চেষ্টা করছে বায়ারদের জন্য, তার মানে কি, আমি মার্কেট সেন্টিমেন্ট বুঝতে পারলাম যে এটা আরো নিচে যাবে, এই জন্য মার্কেট সবাইকে বায়ারদেরকে আরো টেনে আনতেছে। মার্কেটে বায়ার টেনে এনে কত দূর পর্যন্ত যাবে, আরো নিচের পর্যন্ত যেতে পারে, 61 পর্যন্ত যেতে পারে, নিচে আরো নিচের পর্যন্ত যেতে পারে। সো আমার এখানে দেখানোর উদ্দেশ্য হলো যে আমি ফিবোনাচি টুল ইউজ করে নট অনলি যে আমার পাস্ট হিস্টরি পাবো, আমি কিন্তু ফিউচার হিস্টরি, ফিউচার প্রেডিকশন পেতে পারি। হ্যাঁ, ফিউচার প্রেডিকশন দিয়ে আমি বুঝতে পারি যে কখন আমার টেক প্রফিট বা আমার আপনি স্টপ লস জোন ক্রিয়েট করতে হবে এবং প্রবাবিলিটিটা আপনার দিকে নিয়ে আসতে হবে। সো আজকে এ পর্যন্তই থাক। আজকে আমি যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম তার একটা সামারাইজ তৈরি করে যদি এইভাবে, তাহলে হলো আজকে এই অ্যারাউন্ড 40 মিনিটস ভিডিওতে আপনাকে আমি এটা বোঝানোর চেষ্টা করলাম যে আপনি যখন ইন্ডিকেটর সম্পর্কে জানছেন যে ইন্ডিকেটরগুলো এভাবে কাজ করে, অর্থাৎ ওভারবটে গেলে কি করতে হবে, ওভারসোল্ডে গেলে কি করতে হবে, বলিঞ্জার ব্যান্ড যখন নিচের ব্যান্ড টাচ করবে তখন কি করতে হবে, উপরে ব্যান্ড টাচ করবে তখন কি করতে হবে, এই নিয়ে প্রচুর ভিডিও রয়েছে। আমি অ্যাকচুয়ালি আমাদের বেঙ্গলি কমিউনিটিতে, বাংলা কমিউনিটিতে যারা ভিডিও তৈরি করছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা খুব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করছে। আমি যখন 2 বছর বা 3 বছর আগে যখন এই ভিডিওগুলো বানানো তৈরি করেছিলাম, তখন কিন্তু কোনো বাংলাদেশি ভিডিও ছিল, বাঙালি ভিডিও ছিল। আপনি আমার প্রথম দিকের ভিডিওগুলো দেখতে পাবেন যে আমি কোনো বাংলা ভিডিও খুঁজে পাইনি। বাট ফর্চুনেটলি, এবং আমি খুবই খুশি যে অনেকে আপনার ভিডিও বানাচ্ছে এবং এগুলো এনকারেজিং, তার মানে তারা তাদের নলেজটাকে শেয়ার করার চেষ্টা করছে, এবং আমরা যদি নলেজ শেয়ার করি তাহলে কিন্তু আমরা এই কমিউনিটিটা আগাতে পারবো, তাই না? আমরা যদি কম্পিটিশন করি বা আমরা এখানে যদি 2 নম্বরই করার চেষ্টা করি যে আমি আপনাকে ট্রেডিং শিখায় টাকা ইনকাম করব, বা আমি আপনাকে আমার ব্রোকারে টাকা জমা রেখে সেই টাকা দিয়ে ট্রেড করে ওখান থেকে ট্রেডিং এর অ্যাফিলিয়েশন দিয়ে আমি প্রফিট করার চেষ্টা করব, এগুলো কোনো কিছু খারাপ না। ট্রেডিং শেখানোও খারাপ না, আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং বা আইবি করাও খারাপ না, ঠিক আছে, যতক্ষণ আপনি অন্যের ক্ষতি করতেছেন। যখন আপনি নিজেই জানেন যে আপনি সেই ট্রেডিং স্ট্র্যাটেজি দিয়ে বা ট্রেডিং নলেজ দিয়ে ট্রেডে প্রফিট করতে পারছেন না, কিন্তু তারপরে মানুষজনকে ডেকে আনছেন যে আসো আমি তোমাকে শিখাই যে তুমি ট্রেডিং এ প্রফিট করবা, দ্যাট ইজ নট গুড। বাট যারা মনে করেন ট্রেডিং এ প্রফিট করছে, তারা যখন ভিডিও তৈরি করছে যে হ্যাঁ এইভাবে প্রফিট করা যায়, এইভাবে ট্রেডিং স্ট্র্যাটেজি ডেভেলপ করা যায়, তাহলে কিন্তু আসলে আমাদের কমিউনিটির জন্য ভালো। এখন আপনি বাংলা ইউটিউব চ্যানেলে যদি আপনি বাংলা ফরেক্স বলে সার্চ দেন বা বাংলায় যদি দেখেন, অনেকগুলো ভালো ভালো চ্যানেল কাজ করছে। আমি এখানে কারো নাম নিতে চাচ্ছি না, বাট আমি সবাইকে ফলো করি। আমি জানি যে আপনারাও আমার চ্যানেলে আসেন, দেখেন। সো ব্যাপার যেটা হলো সেটা হলো যে আমরা যদি আসলে ঠিকভাবে কাজ করি, তাহলে এই ট্রেডিং কমিউনিটিটা স্ট্রং হবে। ট্রেডিং কমিউনিটি স্ট্রং হলে আমরা যারা রিয়েল ট্রেডার তাদের কিন্তু সুবিধা। হ্যাঁ, আপনাদেরকে আমি ট্রেডিং এর ফার্স্টে একটা জিনিস দেখালাম যে আমি এখানে আমার একটা ইনভেস্টমেন্ট নামে নতুন একটা ট্রেডিং ইন্ডিয়া বা ফিনটেক ইন্ডিয়া বা কাতারে তৈরি করার চেষ্টা করছি। বাট বিলিভ মি, আমি যোগ্য ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছি না যারা আমার সাথে কাজ করবে। সবাই বলে আমি ট্রেডিং করছি এবং প্রফিট করছি, এই করছি সেই করছি, বাট যখনই আপনি তাদের কাছে বসবেন, তাদের ইন্টারভিউ নেবেন বা তাদের সাথে কথা বলতে যাবেন, দেখবেন যে আপনি তাদের অ্যাকচুয়ালি বুঝতে পারছেন যে তারা আসলে ট্রেডিং প্রফিট করতে পারে না। তো আমি এই ভিডিওটা বানানোর আরেকটা উদ্দেশ্য আছে। আমি অনেকদিন ধরে ভিডিও বানাচ্ছিলাম না, বাট হঠাৎ করে আমার মনে হলো যে ভিডিওটা বানানো দরকার। কেন ভিডিওটা বানানো দরকার? কারণ আমি এখানে দেখতে পেলাম যে
ফার্স্ট আমি বলিনি, আমার উদ্দেশ্য কিন্তু এখান থেকে টাকা ইনকাম করা ছিল না যে আমার ইউটিউবের চ্যানেলে আমি মনিটাইজ করে ওখান থেকে আমি টাকা ইনকাম করব। বাট যখন আমার সার্টেন অ্যামাউন্ট অফ সাবস্ক্রাইবার হয়ে গেল, আমার ট্রেডিং আওয়ার ভিউ আওয়ার হয়ে গেল, তখন অটোমেটিক এটা মনিটাইজ হয়ে গেল। আমার মনিটাইজ করার উদ্দেশ্য ছিল আরেক জায়গায়, আমার আরেকটা জিনিস আছে ওখানে মনিটাইজ করতাম। সো মনিটাইজ অ্যাক্টিভেট করেছিলাম ওই কারণে, এবং অ্যাক্টিভেট করার পর আমি এগুলোকে অ্যাড করে ফেলেছিলাম। অ্যাড করার ফলে এই 6-7 মাস পরে আমি হঠাৎ করে আমার গুগল অ্যাডসেন্সে ঢুকে দেখি, আমি দেখতে ঢুকেছিলাম আমার আরেকটা জিনিস, সেখানে করতে গিয়ে দেখি আচ্ছা আমার তো প্রো ইনভেস্টর বা আমি যে ফরেক্স শিক্ষার উপর যে ভিডিওগুলো বানাচ্ছি সেগুলো তো আমার প্রফিট দিচ্ছে, বাট এই প্রফিট তো আমার প্রাপ্য নয়, এই প্রফিট গুলো প্রাপ্য আপনাদের। আপনারা ভিডিও দেখেছেন, যদি আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে শেখানো, বা আপনারা দেখার ফলে আমার এই প্রফিটটা হয়েছে, সেই প্রফিটটা যেহেতু আমার প্রাপ্য না, কারণ টু বি অনেস্ট এখান থেকে যে প্রফিটটা হয়েছে সেটা আমার একটা ট্রেডেরও প্রফিট না। আমার একটা দিনে যে ট্রেড নিই সেটার সমানও প্রফিট না। বাট তারপরেও যত ক্ষুদ্র অ্যামাউন্টই হোক না কেন, এটা আমার জন্য ক্ষুদ্র হতে পারে বা আপনাদের জন্য অনেক ভ্যালুয়েবল ইম্পর্টেন্ট হতে পারে। সো এটা আপনাদের প্রাপ্য। আপনাদের যেহেতু প্রাপ্য, তাহলে আমি যেটা করতে চাই সেটা হলো এইটা আপনাদেরকে ফিরাই দিতে চাই। এই ট্রেডিং যে প্রফিটটা হয়েছে এটা আমি আলাদা করে সেট করে রাখবো। কেন সেট করে রাখবো আমি বলতেছি। আমার উদ্দেশ্য হলো, আমি এখন আপনাদের ট্রেডিং সাইকোলজি ডেভেলপ করা শেখাচ্ছি। আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে মাছ ধরে খাওয়ানো না, মাছ কিভাবে ধরতে হয় সেটা শেখানো। হ্যাঁ, আপনাদেরকে মাছ ধরা শিখাই দিব। তারপরে করবো কি, আমরা লাইভ মার্কেটে একসাথে মাছ ধরতে যাব। তার লাইভ মার্কেটে যখন একসাথে মাছ ধরতে যাব, তখন আপনাদেরকে ওই লাইভ ট্রেডিং এ যাতে আপনাদের নিজের পকেটের টাকা থেকে রিস্ক না নিতে হয়, তখন আমরা করবো কি, আমাদের যে ছোট ছোট যে প্রফিট গুলো জেনারেট হচ্ছে সেগুলো দিয়ে একসাথে মাছ ধরবো। ওকে, সো মাছ ধরে আমি দেখাবো যে রিয়েল মার্কেটে যখন আমরা ট্রেড করব, তখন রিয়েল যে আমি জিনিসগুলো শিখে এসেছি, যে ট্রেডিং স্ট্র্যাটেজি শিখেছি, যে ট্রেডিং কৌশল তৈরি করেছি, এবং আপনাদেরকে এই জিনিসগুলো জানতে হবে। মানুষজন করে কি, আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দেয়। ইনফরমেশন দিয়ে দেয় মিন্স যে এই ট্রেডিং ইন্ডিকেটর কি করে কাজ করবে, ফিবোনাচি কি করে কাজ করবে, কখন বাই নিতে হবে, কখন সেল নিতে হবে, এতটুকুতে সেল স্টপ দাও, এতটুকু বাই স্টপ দাও, এখানে স্টপ লস দাও, এখানে টেক প্রফিট দাও। বাট আপনাকে ট্রেডিং করে দেখায় না। ট্রেডিং করে দেখানো মিন্স লাইভ মার্কেটে তো আপনার অনেক জিনিস কাজ করে। এক তো আপনি নিজের টাকা পকেট থেকে ইউজ করছেন, তার মানে আপনি যে ভয় থাকে যে আমার টাকা গেল, ওই সেন্টিমেন্টের জন্য দেখা আপনি ট্রেডিং এ ডেমোতে প্রফিট করছিলেন, বাট লাইভে আপনি লস খাচ্ছেন, কারণ আপনার এই সেন্টিমেন্টে ডেমোতে থাকে না যেটা আপনার লাইভে থাকে। আবার দেখা গেল যে ওই যখন লাইভে ট্রেড করতে যাচ্ছেন আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন। একটা সিম্পল ব্যাপার, মনে করেন যে এখন স্ট্রং ডাউন ট্রেন্ডে রয়েছে, তখন আমরা কনফিউজ যে আসলে কি স্ট্রং ডাউন ট্রেন্ডে রয়েছে নাকি কনসোলিডেশন পিরিয়ডের মধ্যে ঢুকছে। আবার মনে করেন কনসোলিডেশন পিরিয়ডে আমি ইন্ডিকেশন পাচ্ছি, আপনার কনফিউজ থেকে আসলে কি কনসোলিডেশন পিরিয়ডের মধ্যে আছে নাকি এটা ব্রেকআউট করবে। সো এই যে এই জায়গাগুলোতে কনফিডেন্স আসবে যখনই এখানে আপনি মার্কেটে অনেক পরিমাণ টাইম ইনভেস্ট করবেন এবং তারপরে মার্কেট থেকে শিখবেন। যতক্ষণ না আপনি মার্কেট থেকে শিখবেন, এখানে আপনি বিলিভ মি, আপনি যদি মার্কেটে না লেগে থাকেন তাহলে আপনি কখনোই মার্কেটে সার্ভাইভ করতে পারবেন না। এখানে যারা যারা সাকসেসফুল হয়েছে তারা কেউ 1 বছরে সাকসেসফুল হয় না, কেউ 5 বছরে সাকসেসফুল হয় না, তারা 5-10 বছর ধরে মার্কেটের সাথে লেগে আছে, লেগে তারা শিখেছে। অথবা যেটা হয়েছে যে, অনেকে মনে করে যে ক্রিপ্টোকারেন্সিতে যারা এখন প্রফিট করছে, ক্রিপ্টোকারেন্সি তো নতুন মার্কেট, তারপরেও কেন প্রফিট করছে এই কারণে, কারণ তার আগে যে ট্রেডিং নলেজ গুলো ডেভেলপ করেছিল স্টক মার্কেট বা ফরেক্স মার্কেট থেকে, সেগুলো এখন ক্রিপ্টোকারেন্সিতে ইউজ করছে। সো ক্রিপ্টোকারেন্সিতে যারা এখন ইউজ করে ওই ট্রেডিং ইন্ডিকেটর বা ট্রেডিং স্ট্র্যাটেজি বা ট্রেডিং কৌশল দিয়ে ঠিকমতো ইউজ করতে পারছে, তারাই প্রফিট করছে। যারা আন্দাজে ট্রেড করছে, যখন উপরের দিকে যাচ্ছে বাই করছে, নিচের দিকে যাচ্ছে আল্লাহ করছে, তারা কিন্তু মার্কেটে প্রফিট করতে পারছে না। সো এটাই আমার উদ্দেশ্য, যদি আপনি ট্রেডিং নিজের কৌশল জানতে পারেন, নিজের সাইকোলজি জানতে পারেন এবং নিজে কি করে এই ট্রেডটাকে আরো বেশি করে প্রবাবিলিটি আপনার দিকে আনা যায় সেটা করতে পারেন, তাহলে আপনি ট্রেডিং এ সাকসেসফুল হতে পারেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক। সো আমরা এটুকু শিখলাম যে আমরা চোখ বন্ধ করে ট্রেডিং ইন্ডিকেটর ইউজ করব না, আগে মার্কেটের সেন্টিমেন্টটা বোঝার চেষ্টা করব যে এটা কি কোন জোনের মধ্যে রয়েছে, ডাউন ট্রেন্ডে না আপার ট্রেন্ডে না কনসলিডেশন জোনে। তারপরে আমরা চিন্তা করব যে আমরা কোন ইন্ডিকেটরটা ব্যবহার করব। শুধু ইন্ডিকেটর ব্যবহার করব না, ইন্ডিকেটরের সাথে সাথে আরো কনফার্মেশন নেওয়ার চেষ্টা করব, সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে বা ফিউচার মার্কেট প্রেডিকশন টুলস লাইক ফিবোনাচি নিয়ে, কিংবা ওখান থেকে ট্রেন্ড লাইন এঁকে, চ্যানেল এঁকে, যা যা আপনারা শিখেন সবগুলো কনফার্মেশন এখান থেকে নেন। আপনি টুলস শিখতে কোনো আপত্তি নেই, আমরা করি কি টুলস শিখি, তারপর সবাই করি কি চার্টের মধ্যে ডাম্প করা শুরু করি। যত ইন্ডিকেটর শিখেছি, মুভিং এভারেজ শিখেছি, বোলিং ব্যান্ড শিখেছি, অসিলেটর শিখেছি, সবগুলো ডাম্প করলাম, তারপরে হলো কি চার্টে প্রাইস যা ছিল সব হারাই গেল। তো প্রাইস যখন হারাই গেল তখন আবার নতুন করে মানুষজন শিখে যে আপনি কি করবেন, আপনি এই চার্ট গুলো সব পরিষ্কার করে ফেলেন, শুধুমাত্র আপনি প্রাইস অ্যাকশন দেখবেন।
ডেফিনেটলি শুধুমাত্র প্রাইস অ্যাকশন দেখে আপনি প্রফিট করতে পারেন, বাট প্রাইস অ্যাকশনের বিহাইন্ড দ্য সিনারিও কিন্তু আপনার ওই জিনিসগুলো থাকে। সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় কোথায় আপনার বাধা পেয়ে উপরের দিকে উঠতে পারে, প্রবাবিলিটি উপরের দিকে যাওয়ার কতটুকু, ওই বিহাইন্ড দ্য সিনারিও কিন্তু আপনার হিস্টোরিক্যাল প্রাইস ইনভেস্টিগেট করে বের করতে হয় যে কোথায় কি করতে হবে। সো ট্রেডিং ইন্ডিকেটর গুলো আমার যদি এক কথায় জিজ্ঞেস করেন, অবশ্যই ট্রেডিং ইন্ডিকেটর দিয়ে প্রফিট করা যায়। আপনি আমাকে যে কোনো ট্রেডিং ইন্ডিকেটর দেন, আমি আল্লাহর রহমতে সেই ট্রেডিং ইন্ডিকেটর দিয়ে শুধুমাত্র ওই একটা ট্রেডিং ইন্ডিকেটর ইউজ করে আমি আপনাকে প্রফিট করে দেখাতে পারবো, কারণ আমি জানি মার্কেট সেন্টিমেন্ট কি করে কাজ করে। সো মার্কেট সেন্টিমেন্ট বোঝা, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সাথে টেকনিক্যাল অ্যানালাইসিস, এই তিনটা যদি আপনি ডেভেলপ করতে পারেন, আল্লাহর রহমতে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন। আমি আমার পরবর্তী ভিডিওটা খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব। সো আপনাদের কোনো ফিডব্যাক থাকলে, এতদিন পরে আমি এতদিন আপনাদের ফিডব্যাক নিতে পারি নাই বা সবাইকে হয়তো অ্যান্সার করতে পারি না, যারা আমাকে ফেসবুকে নক করেছেন, ইউটিউবে নক করেছেন, আমি আপনাদেরকে একটু সাজেস্ট করব। আমি যেহেতু দুটা প্ল্যাটফর্ম এখন সিমultaneously রান করা সম্ভব না, আমার যে ইনভেস্টমেন্টের যে মেইল অ্যাড্রেসটা রয়েছে বা ফোন নাম্বার রয়েছে, আপনারা অনেকে আমার ফোন নাম্বার চেয়েছেন, ওইটা যদি কাইন্ডলি ইউজ করেন তাহলে আমার জন্য সুবিধা হয়, তাহলে আমাকে এতগুলো মেইল বারবার চেক করতে হয় না, বা আমি কন্টিনিউসলি সবাইকে রিপ্লাই দিতে পারি। আর কমেন্ট করলে ইউটিউবে সেটা তো আরো বেটার হয়, কারণ ইউটিউবে তো আমি তাড়াতাড়ি ডিরেক্ট রিপ্লাই দিতে পারি। আমি সবসময় চেষ্টা করি ইউটিউবে সবার কমেন্টে রিপ্লাই দেওয়া। সো আশা করি আপনাদের এই ভিডিওটি একটু হলেও উপকার হবে, এবং ফিউচারে আমরা এটা নিয়ে আরো বেশি কি করে প্রফিটেবল হওয়া যায় সেটা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।